ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি HTML এ সিলেক্ট, অপশন এবং টেক্সট এরিয়া ট্যাগগুলো। গতদিন আমরা HTML এ বিভিন্ন ইনপুট ট্যাগগুলো শিখেছিলাম, তো আজকে আমরা অন্যান্য কিছু ট্যাগ শিখবো, যেরকম হচ্ছে সিলেক্ট ট্যাগ, অপশন ট্যাগ এবং টেক্সট এরিয়া ট্যাগ, আরও বিভিন্ন ধরনের ট্যাগসগুলো। এরপরে আমরা শিখবো বিভিন্ন রকমের ইনপুট অ্যাট্রিবিউট। ঠিক, এর গতদিনেও আমরা কিছু ইনপুট অ্যাট্রিবিউট শিখেছিলাম, তবে আজকে আমরা আরও কিছু ইনপুটের অ্যাট্রিবিউটগুলো শিখবো। যেরকম আমরা জানি ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট হয়, সেরকম ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ডও আমরা দেখেছি। পাশাপাশি আরও অনেক অ্যাট্রিবিউট এই ধরনের টাইপগুলোতে দেওয়া যায়। তো সেই সমস্ত অ্যাট্রিবিউট যেরকম হচ্ছে রিকোয়ার্ড, তারপরে রিড অনলি, ডিসেবলড, ম্যাক্স লেন্থ, এই অ্যাট্রিবিউটগুলো কী কী কাজ করে এক একটা ইনপুট ট্যাগের উপরে বা এলিমেন্টের উপরে, সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা দেখব বিভিন্ন রকমের ফর্ম অ্যাট্রিবিউটগুলো কী কাজ করে, যেরকম অটো কমপ্লিট, নো ভ্যালিডেট, এই সমস্ত জিনিসগুলো। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা আজকের ক্লাসে নতুন, তাদেরকে আমি রেকমেন্ড করব যে আপনারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন আমাদের এই ফুল কোর্সটি দেখার জন্য। আর ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে আমি আজকে অনেক কিছু শেখাতে চলেছি যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে ভবিষ্যতে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা উইন্ডোজ এক্সপ্লোরারে যাব, যাওয়ার পরে সি ড্রাইভ, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস। আজকে আমাদের ক্লাস হচ্ছে 21, তাই তো? তো আমরা একটি ফোল্ডার তৈরি করে নিই, ক্লাস 21। ঠিক আছে, তো এর মধ্যে যথারীতি আপনারা জানেন একটা ফাইল তৈরি করতে হবে। তো আমরা ফাইলটাকে তৈরি করে নিই। আমাদের ফাইলটার নাম দিয়ে দিলাম index.html, ব্যাস। তো এটাকে ডাবল ক্লিক করে আমরা ফায়ারফক্সে খুলে নিই এবং পাশাপাশি ফাইলটাকে আমরা নোটপ্যাডেও খুলে নেব। কেমন? তো দেখুন, ফাইলটাকে নোটপ্যাডে খোলার জন্য আপনারা জানেন যে সিলেক্ট করতে হবে রাইট ক্লিক আর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? ফাইলটা চলে আসলো। এইবার আমরা এখান থেকে পুরো স্ট্রাকচারটাকে নিয়ে আসি, যেভাবে আমরা জানি যে কীভাবে স্ট্রাকচার আনতে হয়। HTML:5 লিখে ট্যাব প্রেস করতে হবে, তারপরে দেখুন স্ট্রাকচারটা রেডি হয়ে গেল, তাই না? তো এইবার এখানটাতে আমরা দিয়ে দিলাম যে আজকে আমরা শিখবো ফর্ম এলিমেন্ট। তো চলুন সবার প্রথমে আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিই। তো আমরা এখানে একটি টাইটেল দিয়ে দিলাম যে ফর্ম এলিমেন্ট অ্যান্ড অ্যাট্রিবিউটস। ঠিক আছে, তো এইবার বডির মধ্যে আমরা জানি যে কোনো ফর্ম নিয়ে কাজ করতে গেলে সবার প্রথমেই আমাকে কিন্তু ফর্ম ট্যাগটা শুরু আর ফর্ম ট্যাগটা শেষ অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো আমরা ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ করে নিলাম। ঠিক আছে, এবার এর মাঝখানে গিয়ে গতদিনে আমরা কিছু কিছু ইনপুট এলিমেন্ট শিখেছিলাম। তো তার জন্য আমরা এক কাজ করি, আমরা ফেসবুকের রেজিস্ট্রেশন পেজটাতে চলে যাই। এটা হচ্ছে ফেসবুকের রেজিস্ট্রেশন পেজটা। তো আমরা এখানটাতে দেখেছিলাম কিভাবে লেবেল উইথ ইনপুট বক্স ইউজ করতে হয় আর কিভাবে প্লেস হোল্ডার উইথ ইনপুট বক্স ইউজ করতে হয়। আর এগুলো হচ্ছে সব ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, তাই না? এটা শুধুমাত্র ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড ছিল, বাদবাকি কিন্তু সবগুলো ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সটই আমরা শিখেছি। পাশাপাশি আমরা দেখেছিলাম কিভাবে রেডিও বাটন তৈরি করতে হয়, চেক বক্স তৈরি করতে হয়, সাবমিট বাটন তৈরি করতে হয়, আরও অনেক কিছু শিখেছিলাম, তাই না? তো আজকে আমরা ফার্স্টে দেখি যে কিভাবে এই জিনিসটাকে তৈরি করতে হয়। এই যে আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে একটা লিস্ট খুলে গেল, আবার এখানে ক্লিক করলাম, একটা লিস্ট খুলে গেল, এটাও খুবই জরুরি একটি জিনিস। তো এই জিনিসগুলোকে বলা হয় সিলেক্ট বক্স। ঠিক আছে, কেননা দেখুন আপনি যখন এখানে ক্লিক করবেন এর সাথে সাথে একটা লিস্ট খুলে যাচ্ছে না, এটাকে বলা হয় ড্রপ ডাউন। ঠিক আছে, তো যখনই আপনি এটা ক্লিক করছেন একটা ড্রপ ডাউন খুলছে, মানে এটা হচ্ছে ফর্মের মধ্যে সিলেক্ট এলিমেন্টের মাধ্যমে জিনিসটাকে করা হয়। ঠিক আছে, তো চলুন দেখা যাক সেটি কিভাবে। মনে রাখবেন এই যে ক্লিক করলে এই যে ড্রপ ডাউন খুলে যাচ্ছে, এটাকে বলা হয় সিলেক্ট এলিমেন্ট। তো দেখুন আমরা যখন এরকম একটা সিলেক্টের মতো জিনিস তৈরি করার চেষ্টা করব, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এই ফর্ম ট্যাগ শুরু আর ফর্ম ট্যাগ শেষের মাঝখানে লিখতে হবে সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগটা হচ্ছে একটা ফুল ট্যাগ, তাই সিলেক্ট ট্যাগ শুরু, এখানটাতে সিলেক্ট ট্যাগ শেষ করতে হবে। ঠিক আছে, আর অবশ্যই আমি বলে রেখেছিলাম যে প্রত্যেকটা ইনপুটের কিন্তু আপনারা দুখানা জিনিস মাস্ট দেবেন। ঠিক আছে, একটা হচ্ছে নেম, তাই আমি একটা নেম দিয়ে দেবো। নেমের নাম দিলাম সাপোজ এখানটাতে কি দেওয়া যায় বলুন? তো ধরুন আমি এখানটাতে নাম দিলাম গ্রাফিক্স ডিজাইন। ঠিক আছে, এর নাম দিলাম। তো আমি এখানটাতে দিলাম গ্রাফিক্স ডিজাইন। অবশ্যই আপনারা আন্ডারস্কোর দেবেন নেমটা কিন্তু। ঠিক আছে, তো পরবর্তীকালে দেখবো যে কেন এই আন্ডারস্কোরটা আমাদের খুব উপকার হবে, কারণ যখন আমরা PHP শিখবো তখন এই আন্ডারস্কোর দিয়ে নামটা আমাদের খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো দেখুন এখানে নেম দিয়ে দিলাম, পাশাপাশি একটা আইডি দিয়ে দিন, আইডি ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এই গ্রাফিক্স ডিজাইনটাই এবার দেবেন, কিন্তু জাস্ট আন্ডারস্কোরটা থাকবে না, আপনি হাইফেন করে দিন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই যে দেখুন হাইফেন করে দিলাম। তো দেখুন এবার কি হলো যে আমি এটা একটা নাম দিয়ে দিলাম, বেশ। এইবার দেখুন এটাকে সেভ করি। সেভ করার পরে যখন আমরা ব্রাউজারে যাওয়ার পরে রিফ্রেশ করব, কিছু দেখতে পাচ্ছেন? দেখুন একটা ছোট্ট একটা জিনিস চলে এসছে, ক্লিক করছি কিন্তু কিচ্ছু আসছে না। ড্রপডাউন এসছে কিন্তু সিলেক্ট একটা এসছে, বাট এখানে কিন্তু কোনো অপশান নেই। ঠিক আছে, ঠিক
অপশন মানে হচ্ছে আমাদের এখানে লিস্টটাকে তৈরি করতে হবে। তো লিস্টটাকে তৈরি করার জন্য আমাকে এই সিলেক্ট ট্যাগ শুরু আর সিলেক্ট ট্যাগের মধ্যে আরও কিছু ট্যাগ লিখতে হবে, ঠিক আছে। আর সেই ট্যাগগুলোকে বলা হয় অপশন ট্যাগ, ঠিক আছে। আর এই অপশন ট্যাগগুলোর মাধ্যমেই আপনারা এই লিস্টগুলো দিতে পারেন। চলুন আরেকবার ফেসবুকে যাওয়া যাক। দেখুন ওদেরও এরকম একটা বক্স ছিল, আমাদেরও দেখুন এখন কিন্তু এরকম একটা বক্স এসছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে যে ওদের এখানে ক্লিক করলে অনেকগুলো আইটেমস দেখা যেত, বাট আমাদের এখানে কিন্তু কোনো আইটেমস আমরা দেখতে পাচ্ছি না। তাহলে চলুন দেখা যাক এই আইটেমসগুলো আমরা কিভাবে দেবো। এই আইটেমসগুলোই আমরা দেবো হচ্ছে এই অপশন ট্যাগের মাধ্যমে। তো চলুন দেখা যাক সেটা কি করে। তো একটি সিলেক্ট ট্যাগ তৈরি করার পরে তার ভিতরে অপশনগুলো দেওয়ার জন্য আপনাকে এখানটাতে অপশন ট্যাগ দিতে হয়, ঠিক আছে। অপশন একটি ফুল ট্যাগ, তাই অপশন ট্যাগ শুরু আর অপশন ট্যাগ শেষ করতে হবে আপনাকে, ঠিক আছে। এইবার এই অপশন ট্যাগ শুরু আর শেষের মাঝখানে আপনাকে সেই কথাটা লিখতে হবে যে লেখাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এখানে অগাস্ট লেখা আছে, ফেব্রুয়ারি লেখা আছে। তো যে লেখাটা আপনি ইউজারকে দেখাতে চাইছেন সেই লেখাটা আপনাকে এই অপশন ট্যাগ শুরু আর শেষের মাঝখানে দিতে হবে। যেরকম দেখুন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কি পড়ে, যেরকম আমি ফটোশপ লিখলাম, ফটোশপ, ঠিক আছে। আর এক্স্যাক্টলি ঠিক এই অপশনের মধ্যে একটি অ্যাট্রিবিউট আছে ভ্যালু বলে। যেরকম দেখবেন যখন আমরা রেডিও বাটন করেছিলাম বা আপনার চেক বক্স করেছিলাম তখন ভ্যালু বলে একটা অ্যাট্রিবিউট দিয়েছিলাম না, ঠিক সেরকমই এখানটাতে ভ্যালু বলে অ্যাট্রিবিউটটা দেবেন, ঠিক আছে। আর ভ্যালু বলে অ্যাট্রিবিউটটার মধ্যে আপনি সেম জিনিসটা যেটা ইউজারকে দেখাচ্ছেন সেটাই এখানে লিখে দেবেন, ঠিক আছে। আপনি চাইলে এরকম সেম কপি পেস্ট করতে পারেন বা এখানে পিটাকে ছোটো হাতের করতে পারেন, ঠিক আছে। এই ভ্যালু বলে অ্যাট্রিবিউটটা কখন কাজে লাগবে, যখন আপনি ফর্মটাকে সাবমিট করবেন তখন পিএইচপি সার্ভারের কাছে এই ভ্যালুটা যায়। মানে আপনি সিলেক্ট করলেন এইটা, অর্থাৎ ভিজুয়ালি দেখতে পাচ্ছেন এইটা, কিন্তু যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন এই সিলেক্টের মাধ্যমে এর করসপন্ডিং যে ভ্যালুটা আছে সেটা ওয়েব সার্ভারে যায় এবং ডেটাবেসে সেভ হয়। সেটা পরবর্তীকালের কনসেপ্ট, আমরা আস্তে আস্তে শিখবো সমস্ত কিছু। তো দেখুন এই মুহূর্তে যখন আমি একটা অপশন দিয়ে এবার যখন সেভ করব অবশ্যই কিন্তু আপনারা ভ্যালু অ্যাট্রিবিউটটা দেবেন আর এই রুলসটা ফলো করবেন যে নেম আর আইডি, ঠিক আছে। তো এবার যখন আমরা এটাকে সেভ করব, সেভ করার পরে যখন রিফ্রেশে প্রেস করব দেখুন এখানে ফটোশপ চলে এসছে, তাই না। দেখুন এখানে ক্লিক করলাম, এখন দেখুন ফটোশপ একটাই আইটেম এসছে। এবার আপনারা যত আইটেম দিতে চান সেগুলো সব অপশন আকারে নিচে নিচে দিতে থাকুন। যেরকম আমি এখানটাতে অপশন লিখলাম, অপশন লিখে জাস্ট ট্যাব প্রেস করব, দেখুন অটোমেটিক্যালি চলে এসছে, এটা এমিটের মাধ্যমে হয়েছে। তো ভ্যালুর মধ্যে আমাকে কিছু দিতে হবে। তো ফটোশপের পরে আমি এখানটাতে দিয়ে দিলাম এক্সডি, ঠিক আছে। তো আমি এখানটাতেও দিয়ে দেবো এক্সডি, আর আপনি এটা ছোটো হাতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো স্মলে দিয়ে দিলাম এক্সডি, ঠিক আছে, এখানে ছোটো হাতে দেওয়াটাই বেস্ট। তো এরকমভাবে আপনি যত অপশন চাইবেন সব অপশন আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। সমস্ত কিছু একটার পর একটা এভাবে আপনাকে খুব সুসজ্জিত আকারে দিয়ে দিতে হবে। তো যখনই এটা আপনি সেভ করবেন, সেভ করার পরে যখন এখানে আসবেন রিফ্রেশ প্রেস করবেন, দেখুন এখানে ক্লিক। তো দেখুন যখনই আমরা এখানে রিফ্রেশ করছি প্রথমেই ফটোশপ লেখাটা চলে আসছে, কিন্তু আমি চাইছি যে প্রথমে এরকম কোনো ফটোশপ বা আপনার এক্সডি লেখা থাকবে না, প্রথমে আপনার লেখা থাকবে প্লিজ সিলেক্ট বলে, ঠিক আছে। তখন তার জন্য কি করতে হবে, সবার প্রথম অপশনটাই আপনি ওটা রাখুন যেটা আপনি প্রাথমিকভাবে ওই লিস্টের মধ্যে দেখাতে চাইছেন, ঠিক আছে। আর সেটাকেও আপনাকে কিন্তু এই অপশন ট্যাগ শুরু শেষের মাধ্যমে রাখতে হবে। তো আমি এখানে অপশন ট্যাগ শুরু শেষের মাঝখানে দেখুন যেটা আপনি দেখাতে চাইছেন সেটা তো কোনো ভ্যালিড ভ্যালু নয়, ঠিক আছে। সেটা তো আপনি এভাবে লিখতে চাইছেন যে প্লিজ সিলেক্ট, এটা দেখাতে চাইছেন, এটা তো কোনো ভ্যালিড ভ্যালু নয় এগুলোর মতো যে ফটোশপ বা এক্সজির মতো। তাই তখন এটা যেহেতু একটা ভ্যালিড ভ্যালু নয়, আপনি জাস্ট ইউজারকে চুজ করার পারপাসে বা অ্যাজ এ প্লেস হোল্ডার দেখাতে চাইছেন, তার জন্য এটার ভ্যালু আপনি কোট রাখবেন বা ব্ল্যাঙ্ক রাখবেন, ঠিক আছে। তো এই অবস্থা আমরা সেভ করব। সেভ করার পরে আমরা এখানে যাওয়ার পরে রিফ্রেশ প্রেস করব। দেখুন যখনই রিফ্রেশ প্রেস করব তখন দেখুন আসলো না, ঠিক আছে। কেন আসলো না বলুন তো, আমরা কিন্তু ঠিকঠাক লিখেছি, ঠিক দেখুন রিফ্রেশ করাতে আসছে না। একবার যখন দেখবেন যে আপনি যেটা চাইছেন সেটা আপনি ঠিকঠাকভাবে আগে লিখেছেন কিনা দেখে নেবেন, দেখবেন যে যদি ঠিকঠাকভাবে লেখা থাকে তবুও যদি না আসে তাহলে ওই যে কন্ট্রোল F5, দেখুন কন্ট্রোল F5 করলাম সাথে সাথে কিন্তু এটা চলে আসলো, তাই না। তো এখানে দেখুন সবার প্রথমে লেখা আছে প্লিজ সিলেক্ট। আপনি এখানে চাইলে যে কোনো কিছু দিতে পারেন, আপনি এখানটাতে যেভাবে আপনি ইউজারকে অ্যাজ এ প্লেস হোল্ডার দেখাতে চান যেরকম ফার্স্ট নেম লাস্ট নেমের মতো আপনি সেটাই এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হয়ে গেল। তো দেখুন এবার আমি বুঝতে পারছি না যে এখানে কি দিতে হবে, তার জন্য আমরা একটা লেবেল দিয়ে দিই উপরে, ঠিক আছে, সেম অ্যাজ ইট ইজ। তো আমরা এখানটাতে একটি লেবেল দিয়ে দেবো, লেবেল, দেখুন ট্যাপ প্রেস করলাম সাথে সাথে এখানে ফর চলে আসলো। তো লেবেল ফর ইকুয়াল টু আমরা কোনটা দেবো, যেটা এর আইডি রয়েছে, তাই না, যে গ্রাফিক্স হাইফেন ডিজাইন, আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে এই ফরের মধ্যে দিয়ে দেবো। আর এখানটাতে দিয়ে দেবেন, আর এখানটাতে দিয়ে দিন সিলেক্ট গ্রাফিক্স ডিজাইন। সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে এবার আমরা যখন এখানে আসবো, যখন কন্ট্রোল F5 প্রেস করি, এবার
দেখুন যখন আমি কন্ট্রোল F5 প্রেস করলাম, এখানে লেখা আছে সিলেক্ট গ্রাফিক্স ডিজাইন, কিন্তু এটা পাশাপাশি চলে এসেছে। আমি চাই যেটা নিচে নিচে থাকুক, তো তার জন্য আমাকে কী করতে হবে, জাস্ট একটা বিআর ট্যাগ অ্যাড করতে হবে, তাই না? এখানে একটা বিআর অ্যাড করে দিলাম, বেশ। সেভ করলাম, এখানে আসলাম, কন্ট্রোল F5 প্রেস করলাম, দেখুন এবার নিচে নিচে চলে এসেছে সিলেক্ট গ্রাফিক্স ডিজাইন। আপনি চাইলে আরেকটা বিআর দিয়ে এটাকে একটু নিচে নামাতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তীকালে আমরা দেখবো খুব সুন্দরভাবে কীভাবে এগুলো ডিজাইন করতে হয়, ঠিক আছে? তো প্রাথমিকভাবে আমরা এখন ফর্ম শিখছি, তাই আমরা ডিজাইনের দিকে কোনো কিছু দেখবো না। তো দেখুন খুব সুন্দরভাবে একটা সিলেক্ট বক্স চলে আসলো। এবার আমরা ওয়েব ডিজাইনের কিছু কিছু পার্ট এখানটাতে লিখি, ঠিক আছে? এটা আপনারা বলবেন যে কীভাবে, ঠিক আছে? তো দেখুন এইটুকুনি পোর্শন হয়ে গেল আমার পুরোপুরিভাবে গ্রাফিক্স ডিজাইনের, তাই না? কারণ এটা হচ্ছে ওর লেবেল আর এটা হচ্ছে সেই অপশানসগুলো। তো এইবার আমরা সেম ওয়েতে আমরা জিনিসটা ওইভাবে করব যে ফার্স্টে লেভেলটা একটু পরে নিচ্ছি। ফার্স্টে কি করব, যখনই আমার এরকম সিলেক্ট ট্যাগের প্রয়োজন হবে বা অপশানের প্রয়োজন হবে বা লিস্টের প্রয়োজন হবে, আমরা জানি সেটাকে সিলেক্ট ট্যাগের মধ্যে করতে হয়, তাই তো? তাই দেখুন সিলেক্ট ট্যাগ লিখে জাস্ট আমি ট্যাব প্রেস করলাম, পাশাপাশি দেখুন এমের দুখানা অপশান দিয়ে দিয়েছে, নেম অ্যান্ড আইডি, ঠিক আছে? তো এইখানটাতে আমি দিয়ে দিচ্ছি ওয়েব আন্ডারস্কোর ডিজাইন, যেহেতু এটা নেম, ঠিক আছে? আর আমি পাশাপাশি এই আইডির মধ্যে দিয়ে দেবো ওয়েব হাইফেন ডিজাইন, ঠিক আছে? ব্যাস এইটুকু কমপ্লিট। এরপরে আমি যত আইটেম দিতে চাইছি সেগুলো সব আপনাকে এই সিলেক্টার শুরু আর শেষের মাঝখানে দিতে হবে অ্যাজ এ অপশন হিসেবে, ঠিক আছে? আমি এখান থেকে এই প্রথম অপশানটা আপনি এরকম প্লিজ সিলেক্ট রেখে দেবেন, ওটাই ভালো। ভ্যালুটা অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ কোড থাকবে, আর এখানে প্লিজ সিলেক্ট লিখে রাখলেন। এরপরে আপনি আপনার ডিজায়ার অপশনগুলো দিতে থাকুন। যেরকম আমি অপশনটা শুরু করলাম, এখানটাতে অ্যাজ এ ভ্যালু হিসাবে আমি এখানটাতে লিখলাম HTML, ঠিক আছে? এটা ছোটো হাতের হবে। আর এই মাঝখানটাতে এখানে আপনি বড় হাতের বা, তো দেখুন এখানে আমার HTML অপশনটা তৈরি হয়ে গেল। এখানে আমি যদি আবার পরের অপশন দিতে চাই, এখানে আবার আমাকে অপশনটা শুরু শেষ করতে হবে। সেটা না করে আমরা জানি এই সেম জিনিসটাই হবে, জাস্ট আমরা কি করব, কন্ট্রোল ডি, ঠিক আছে? হয়ে গেল। তো এবার আমরা এখানটাতে কি অ্যাড করব, CSS। দেখুন এখানে CSS অ্যাড করলাম, এখানটাতে CSS অ্যাড করলাম। এবার এখানটা আবার কন্ট্রোল ডি প্রেস করলাম, এখানটাতে ভ্যালুর মধ্যে দিয়ে দেবো আপনার জাভাস্ক্রিপ্ট, আর এখানটাতে দিয়ে দিলাম আমি জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? ব্যাস। সেভ করার পর আরেকটা কাজ বাকি আছে, আমরা দেখুন লেবেল অ্যাড করিনি, জাস্ট কপি পেস্ট করিনি এখান থেকে, উপর থেকে এটাকে নিয়ে জাস্ট একটা এন্টার প্রেস করি যাতে দুখানা ডিফারেন্ট থাকে। তাই এখানে আমরা দেব সিলেক্ট ওয়েব ডিজাইন, তাই না? ওয়েব ডিজাইন এখানটাতে আমরা করে দেব যে দেখুন এখানে ফরের মধ্যে কি রয়েছে, এইটা রয়েছে। তো আমি এখানটাতে জাস্ট এখান থেকে এটাকে ইয়ে করে আমরা জাস্ট এখানটাতে ওয়েব ডিজাইন করে দিই, পেস্ট, ঠিক আছে? সেভ। এবার চলুন দেখা যাক, আমরা এখানে গিয়ে কন্ট্রোল F5 প্রেস করি। দেখুন পাশাপাশি চলে এসেছে, অর্থাৎ এইটার পাশে এইটা চলে এসেছে, কিন্তু এটা তো নিচে আসার কথা, তাই না? তাহলে এইটার আগে বা এইটার পরে আমরা একটা ব্রেক দিতে পারি। তাই দেখুন কোনটা পাশাপাশি চলে গেছে, লেভেলটা এর পাশে চলে গেছে, তাই ঠিক এটার পরে আমরা একটা বিআর দিয়ে দিই, সাপোজ বিআর, ঠিক আছে? তো বিআর দিয়ে দিলাম। দেখুন বিআর দেওয়ার সাথে সাথে আমরা এখানে যাব, কন্ট্রোল F5 প্রেস করি, দেখুন নিচে নিচে চলে এসেছে। আর একটা বিআর দিয়ে দিই, তাহলে আপনার সুবিধা হবে, অর্থাৎ দেখতে। সেভ, এখানে আসলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন একটু নিচে নিচে চলে এসেছে। তো দেখুন এগুলো এখন কিন্তু লেবেল হয়ে গেছে। আমি যখন এখানে ক্লিক করব, দেখুন এখানে চুজ হয়ে গেল। দেখুন এখানে ক্লিক করছি, ব্লিঙ্কটা এখানে হচ্ছে, ঠিক আছে? আপনাকে ম্যানুয়ালি এখানে ক্লিক করতে হবে অপশনটা খোলার জন্য, বাট এগুলো এখন কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ইন্টারলিঙ্ক হয়ে গেছে। দেখুন এখানে ক্লিক করছি, ব্লিঙ্কটা দেখুন এখানে হচ্ছে কিন্তু, তাই না? বেশ, এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের অপশান চলে এসেছে যে HTML CSS জাভাস্ক্রিপ্ট। এখান থেকে ক্লিক করবো, দেখুন CSS চুজ হয়ে গেল, জাভাস্ক্রিপ্ট চুজ হয়ে গেল, বা HTML চুজ হয়ে গেল। আবার এটাও চুজ করতে পারি, ঠিক আছে? তো দেখুন আমরা তাহলে HTML এর মধ্যে বা ফর্মের মধ্যে সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগ দুখানা জিনিস শিখতে পারলাম, তাই না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি যেরকম গ্রাফিক্স ডিজাইন আর ওয়েব ডিজাইন করলাম, আপনারা নিজেরা ট্রাই করবেন ওয়েব ডেভেলপমেন্টের লিস্ট নিয়ে, ঠিক আছে? তো কী কী টাস্ক করতে হবে আমি সেটা আপনাদের একবারে শেষের দিকে বলে দেবো। তো আপাতত মনে করছি যে আপনারা এগুলো বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো চলুন আমরা নেক্সট ট্যাগের দিকে এগিয়ে যাই। তো চলুন আমরা এর পরের ট্যাগটিকে শিখি। এর পরের ট্যাগ আমরা শিখবো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আপনারা সবাই দেখেছেন, যখন আপনারা কোনো ফর্ম ফিল আপ করেন, একটি বড় আকারের বক্স থাকে যেখানটাতে আপনাকে বিভিন্ন রকমের কমেন্টস লিখতে হয়, তাই না? তো সেটি হচ্ছে ঠিক এইরকম ধরনের। এখানে টেক্সট এরিয়া নেই, টেক্সট এরিয়াটা দেখার জন্য আমি এটাকে খুলে দিই। দেখুন এখানটাতে অ্যাড্রেস রয়েছে, দেখুন অ্যাড্রেসটা অনেকটাই বড় হতে পারে, তার জন্য দেখুন আপনার জায়গাটাও কিন্তু অনেকটা বড় লাগে, তাই না? তো যখন আপনার এরকম একটা বড় বক্সের প্রয়োজন হবে, কারণ দেখুন আপনার ফার্স্ট নেম খুবই ছোট হয়, বা লাস্ট নেম, নিক নেম, দেখুন এগুলো সব ছোট ছোট হয় বলে আপনার বক্সটা কিন্তু ওরা টেক্সট বক্স নিয়েছে, তাই না? কিন্তু যখন আপনি অ্যাড্রেস লিখবেন বা কারোর কাছ থেকে কোনো কমেন্ট চাইবেন, তখন তো সে অনেক বড় কমেন্ট লিখতে পারে, তাই না? এবং তার অ্যাড্রেসটাও অনেক বড় হতে পারে। এই কারণে তখন এরকম একটা বড় বক্সের প্রয়োজন হয়, আর এই বড় বক্সগুলোকেই তৈরি করা হয় টেক্সট এরিয়ার মাধ্যমে, ঠিক আছে? তো চলুন দেখা যাক সেটা কিভাবে। তো আমি এখানটাতে লিখলাম, এখানে একটু বিআর দিয়ে দিলাম, দুখানা বিআর ইন্টু 2, দুখানা বিআর পড়ে যাবে, ঠিক আছে? তো এইবার আমি এখানটায় দিয়ে দেবো টেক্সট এরিয়ার জন্য, টেক্সট এরিয়া তৈরি করার জন্য একটি আপনাকে ট্যাগ লিখতে হবে, টেক্সট এরিয়া, ঠিক আছে? তো টেক্সট এরিয়া ট্যাগ শুরু, আর এখানটাতে টেক্সট এরিয়া ট্যাগ শেষ, টেক্সট এরিয়া, ঠিক আছে? স্বভাবতই সেই দুখানা জিনিস, অবশ্যই আপনাকে নেম ইকুয়াল টু দিতে হবে, এখানটাতে দিয়ে দেবো কমেন্টস, ঠিক আছে?
আর আইডি ইকুয়াল টু কমেন্ট সি দিয়ে দিই, কেননা যেহেতু এখানে আন্ডারস্কোর আর হাইফেনের কোনো ব্যাপার নেই, আমি এখানটাতে যেটা নেমে লিখেছি সেটাই আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইখানে শুধুমাত্র এইটুকুনি দেওয়ার পরে চলুন এটার আউটপুটটা দেখা যাক। এখানে যাওয়ার পরে আমি কন্ট্রোল F5 প্রেস করি, দেখুন এটা এইভাবে চলে এসছে। আমরা কিছু ভুল করেছি হয়তো, যার জন্য এটা এভাবে এসছে। চলুন দেখা যাক কী ভুল করেছি। স্বভাবত এটা এভাবে আসার কথা নয়। দেখুন আমরা কি ভুলটা করেছি। আমি এখানে টেক্সট এরিয়া ট্যাগটা শুরু তো করেছি, কিন্তু দেখুন শেষ করিনি, তার জন্যই কিন্তু এটা এখানে এভাবে এসছে। যখনই দেখবেন যে আপনার অভিপ্রেত কিছু আসছে না, তখন মনে করবেন না আপনি আপনার কোডে ভুল করেছেন। একটুকুনি ধৈর্য নিয়ে আপনাকে জাস্ট দেখতে হবে, তাহলে দেখবেন ও অটোমেটিক্যালি আপনার কাছে ধরা দিয়ে দেবে। ঠিক আছে, তো চলুন দেখা যাক আমরা কি ভুল করেছি। দেখলাম টেক্সট এরিয়াতে আমরা ভুল করেছি, এটুকুনি শিওর, তাই না? কেননা এই জায়গাটাই আপনার ভুলভাল হয়েছে। তাই তখন আপনি টেক্সট এরিয়াকে খোঁজার চেষ্টা করুন যে কোথায় রয়েছে আর সেটি আমি ঠিকঠাকভাবে লিখেছি নাকি। তো দেখুন এখানটাতে আমি টেক্সট এরিয়া লিখেছি, কিন্তু জাস্ট এখানে শুরুতে ক্লিক করছি, কিন্তু এটা শেষেরটা দেখুন হচ্ছে না। কিন্তু অন্যান্যগুলো কিন্তু দেখুন শুরু শেষ হাইলাইট হয়ে যায়। এটা হচ্ছে না, মানে এখানে আমি কিছুটা ভুল করেছি, আমি ট্যাগটা ক্লোজ করতে ভুলে গেছি। এবার দেখুন হাইলাইট হচ্ছে। এই অবস্থায় আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে যাব, কন্ট্রোল F5 প্রেস করব। দেখুন আমার কিন্তু একটা টেক্সট এরিয়া বা এটা বড় একটা এরিয়া চলে আসলো। ঠিক আছে, তো এইটার বিশেষত্ব কি দেখুন, এটাকে আপনি ছোট বড় এভাবে এরকম টেনে করতে পারেন। দেখুন এত বড় জায়গাটা আপনি তৈরি করে ফেললেন। ঠিক আছে, তো আমি এটাকে রিফ্রেশ করলাম, বা আপনি ইনিশিয়ালি বলে দিতে পারেন যে এই জায়গাটা কতটুকু হবে। ঠিক আছে, তো দেখুন সাধারণত আমরা জানি যে কোনো কিছুর উইথ বা হাইট বাড়ানোর জন্য আমাদের কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, উইথ আর হাইট, যেরকম ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে আপনার যদি এই স্পেসিংটা আপনাকে ইনিশিয়ালি বাড়াতে হয়, যে যখনই কেউ রিফ্রেশে প্রেস করবে তখন এই ডিফল্ট উইথ আর হাইট না নিয়ে আপনি যেটা সেট করবেন সেটা হবে। তো তার জন্য আপনাকে উইথ আর হাইট বলে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে না, কারণ এখানে উইথ আর হাইট কাজ করে না। ঠিক আছে, এখানে উইথের আর হাইটের জায়গায় আর দুখানা অ্যাট্রিবিউট আমাদেরকে লিখতে হবে। উইথ আর হাইট আমরা এখানে ব্যবহার করতে পারবো না। যদি আপনাকে এই নিচের দিকে স্পেস ক্রিয়েট করতে হয়, তাহলে আপনাকে লিখতে হবে রোজ। কেন রোজ? কারণ দেখুন আমরা জানি এই বরাবর যেগুলো থাকে সেগুলোকে রোজ বলে। তাই আপনি যত রো বাড়াবেন তত তো আপনার এই নিচের লাইনটা তো আস্তে আস্তে বাড়বে, তাই না? দেখুন আপনি এখানে একটা রো, দুটো রো, ভাবুন এখানে দুখানা রো রয়েছে, এই একটা রো আর এই একটা রো, তার জন্য জায়গাটা ছোট। আপনি যদি বলে দিন যে এখানে আপনার 5খানা বা 6খানা রো হবে, তখন কি আস্তে আস্তে জায়গাটা বাড়তে থাকবে, আর তখন কিন্তু হাইটটাও বাড়বে। তাই রো বাড়ানো মানে হচ্ছে আপনার হাইটটা বাড়ানো। আর কলম কোন দিকে থাকে? এই বরাবর থাকে না কলমগুলো? তাই দেখুন কলমগুলো আপনার এখন এভাবে রয়েছে। যদি ধরুন এখানে আপনার 5খানা কলম রয়েছে, আপনি যদি বলেন যে 10খানা কলম, তার মানে কি হলো, আরও 5খানা এভাবে বেড়ে যাবে, তার মানে আপনার উইথটা কিন্তু বেড়ে গেল, তাই তো? তো চলুন এটা দেখা যাক কিভাবে করতে হয়। তো আমরা প্রথমত হাইটটাকে বাড়াই। তো হাইটের জন্য আমাকে কি লিখতে হবে? অ্যাট্রিবিউটটা হচ্ছে রোজ, মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, রোজ, ROWS, শুধু রো নয়, রোজ, ROWS। ঠিক আছে, এখানে আপনি একটা সংখ্যা দিয়ে দিন, মনে করুন আমি 7 দিলাম। ঠিক আছে, সেভ করলাম। তো দেখুন যেই মুহূর্তে আমি এখানে 7 দিয়েছি, আপনি দেখুন এটা কিন্তু ডিফল্ট থাকে এইভাবে, তাই না? মানে যখন আপনি রিফ্রেশ করবেন দেখবেন এই ডিফল্টটা কিন্তু আর থাকবে না, আপনি যেটা সেট করেছেন সেটা হয়ে যাবে। তো আমি এখানে কন্ট্রোল F5 করলাম, দেখুন এখন কিন্তু সাইজটা বেড়ে গেল, নিচের দিকে কিন্তু আপনার হাইটটা বেড়ে গেল রোজ দেওয়ার মাধ্যমে। কারণ আগে ছিল 2খানা রো বা 3টে রো, এখন কটা হলো? 7খানা। তাই দেখুন আপনার হাইটটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেল। এবার আপনি যদি পাশাপাশি চান যে উইথটাও কিন্তু আপনার বাড়বে, তখন আপনাকে কী ব্যবহার করতে হবে? ঠিক ওই যে আপনাকে বললাম কলমস, তাই এটা শর্ট ফর্ম হচ্ছে কলস, ইকুয়াল টু ডাবল কোটেশন। আপাতত মনে করি ওখানে 6টা রয়েছে, আপনি ওখানে 12 দিয়ে দিন। ঠিক আছে, এবার এই অবস্থাতে আমি এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করব। আসলে 12টা খুবই ছোট হয়ে গেছে, মানে ওটা হয়তো 12 থেকেও বেশি ছিল ওদের কলমটা। ঠিক আছে, আমরা আরও বেশি দিয়ে দিই, আমরা এখানটাতে 50 দিয়ে দিই, দেখি কী হয়। তো এখানে যাব, আমরা কন্ট্রোল F5 প্রেস করলাম, দেখুন বড় হয়ে গেছে। ঠিক আছে, তাই দেখুন রোজ মানে হচ্ছে আপনার নিচের দিকটায় বাড়ছে, কলস মানে হচ্ছে আপনার এই দিকটায় বাড়ছে। ঠিক আছে, এটা মনে রাখবেন। রোজ বাড়ানো মানে হচ্ছে একটা টেক্সট এরিয়ার হাইট বাড়ানো, আর কলস বাড়ানো মানে হচ্ছে আপনার কোনো একটা টেক্সট এরিয়ার উইথকে বাড়ানো, তাহলেই আপনার হয়ে যাবে। কারণ যদি আপনার কোনো একটা রিকোয়ারমেন্ট থাকে যে টেক্সট এরিয়ার সাইজটা একটুখানি বড় করে দাও, তখন আপনি কি করবেন? এই রোজ অ্যান্ড কলসের মাধ্যমে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি 20 করে দিলাম সাপোজ, বা আমাদের কলসের দরকার নেই। আপনারা অবশ্যই কলস ইউজ করতে হবে যখন আপনার রিকোয়ারমেন্ট থাকবে। তো আমরা আপাতত রোজ নিয়েই কাজ করি। দেখুন আপাতত এইটুকুনি রয়েছে, কিন্তু দেখুন টেক্সট এরিয়াটা কিন্তু বুঝতে পারছি না যে এটা কিসের জন্য রয়েছে। তাই আমরা এখানটাতে করে দেবো যে প্লিজ গিভ ইউর কমেন্ট। ঠিক আছে, তো আমরা তার জন্য আবার সেম আপনাকে উপরে লেবেল দিতে হবে, তাই না? আর তাছাড়া আপনি চাইলে এখানে প্লেস হোল্ডারও দিতে পারেন। ঠিক আছে, আমরা প্লেস হোল্ডার দিলাম না, আমরা দিয়ে করলাম, লেবেল দিয়ে করলাম, এখানে করলাম। আর অবশ্যই এই টেক্সট এরিয়া শুরু আর শেষের মাঝখানে কিন্তু কোনো কিছুভাবে লিখে দেবেন না, এটা এভাবে ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, কোনো কিছু লিখে দেওয়া মানে হচ্ছে সেটা অ্যাজ এ ভ্যালু হিসাবে চলে যাওয়া। তাই আপনার এইটুকু জায়গার মধ্যে আপনি শুধুমাত্র লেবেলটাকে ইউজ করুন। আপনি এখানটাতে লিখে দিন
গিভ ইউর কমেন্ট, এখানটাতে লিখে দিলাম গিভ ইউর কমেন্ট। ঠিক সেরকমভাবে আমরা এখানটাতে কি দেবো, ফরের মধ্যে কি ওয়েব ডিজাইন লেখা থাকবে না, ফরের মধ্যে কি লেখা থাকবে কমেন্টস, এই যে এইভাবে। ঠিক আছে, এবার এটাকে সেভ করব, সেভ করার পরে আমরা এখানে যাই, যাওয়ার পরে রিফ্রেশ করি। দেখুন এখন বুঝতে পারছি যে এই টেক্সট বক্সটা কী জন্য ব্যবহার করা হচ্ছে, কমেন্টস লেখার জন্য। এবার আপনি এখানটাতে কমেন্ট লিখুন, এখানে কমেন্ট লিখবেন। কমেন্ট লেখার পরে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন এই কমেন্টটাই আপনার কিন্তু ডেটাবেসে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, ওরকম ওগুলো আমরা পরে দেখব। তো এবার দেখুন খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম যে কিভাবে যখন আমি ইউজারের কাছ থেকে কোনো অ্যাড্রেস নেব বা কোনো একটা বড় ভ্যালু নেব যেটার জন্য ও অনেক লাইন লিখতে পারে বা কত লাইন হতে পারে আপনি জানেন না, তখন কিন্তু আপনাকে এই টেক্সট এরিয়া ব্যবহার করতে হবে। এটার সাইজটা আপনি এরকম মানে যে ইউজার রয়েছে সে ম্যানুয়ালি এরকম বড়, আর আপনি যদি ইনিশিয়ালি বলে দিতে চান যে আপনার কতটুকু সাইজ হবে সেটা আপনি কিভাবে বলে দিতে পারবেন, এই রোজ আর কলসের মাধ্যমে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি HTML ফর্মের মধ্যে কমেন্টসের জন্য টেক্সট এরিয়াকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো চলুন এবার আমরা ইনপুটের ট্যাগের বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট নিয়ে কিছু আলোচনা করি। তো তার জন্য আমি কি করলাম, আমি এই শুরুর দিকে কিছু ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট লিখলাম। যেরকম আমি এখানটাতে লিখলাম, দেখুন আমি একটা শর্টকাট দেখিয়ে দিই, এখানটাতে আমি লিখলাম ইনপুট কোলন টেক্সট ট্যাব। দেখুন সাথে সাথে পুরো রেডি হয়ে গেল ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। আমাকে শুধুমাত্র নেম আর আইডি দিতে হবে। তো নেম ইকুয়াল টু দিয়ে দিলাম এফ নেম, আর আইডি ইকুয়াল টু দিয়ে দিলাম এফ নেম। ঠিক আছে, আর এখানটাতে আমি অ্যাজ ইট ইজ লেবেল দিয়ে দিই, এখানে লেবেল দিয়ে দিলাম। এখানটাতে ফর ইকুয়াল টু হবে এফ নেম, আর এখানটাতে এফ নেম দিয়ে দিলাম, আর এখানটাতে দিয়ে দেবো ফার্স্ট নেম যেটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট নেম এখানটাতে এভাবে দিয়ে দিলাম। তো এইবার এখানটাতে দুটো বিয়ার হবে, তাই তো, তাহলে দেখতে সুবিধা হবে। বিয়ার ইন্টু টু, ব্যাস দুখানা বিয়ার, সেভ করলাম। তো দেখুন শর্টকাটে কীভাবে যখন আপনি আমি ফার্স্টে রেকমেন্ড করবো যে আপনারা এভাবে হাতে লিখে করবেন। তো যখন আপনাদের ফর্মটা কমপ্লিট হয়ে যাবে, পরবর্তীকালে যখন আপনি ফর্ম তৈরি করবেন তখন আপনি এই ধরনের শর্টকাটস ইউজ করতে পারেন, MS যেগুলো প্রোভাইড করে। ঠিক আছে, কিন্তু সবার ফার্স্টে হচ্ছে আপনাকে হাতে লেখা, কেননা যত আপনি হাতে লিখবেন তত বেশি আপনার মনে থাকবে। ঠিক আছে, শর্টকাট কখনোই ভালো নয়। ঠিক আছে, বিগিনারদের জন্য। আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন আপনার জন্য শর্টকাট ইউজফুল। ঠিক আছে, তো চলুন এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা এখানে আসবো, এখানে রিফ্রেশ প্রেস করব। দেখুন এখানটাতে এফ নেম রয়েছে আর এখানটাতে যেভাবে ছিল, আর নিচে আমরা একটা সাবমিট বাটন তৈরি করে নিই। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। তো একবারে নিচে আমরা এখানটাতে বিয়ার ইন্টু টু দিয়ে দিই, বিয়ার ইন্টু টু, অ্যান্ড এখানটাতে ইনপুট কোলন এখানটাতে সাবমিট দিয়ে দিলাম। ঠিক আছে, দেখুন ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, এখানটাতে ভ্যালু ইকুয়াল টু যেটা আমি বাটনের মধ্যে দেখাতে চাইছি অর্থাৎ সাবমিট, আর একটা নেম দিয়ে দিই, নেম ইকুয়াল টু এটাও দিয়ে দেবো আমি সাবমিট। ঠিক আছে, দিয়ে দিলাম, সেভ করলাম। এবার আমরা এখানে আসার পরে কন্ট্রোল F5 প্রেস করি, দেখুন এখানে সাবমিট বাটনটা চলে এসছে। তো দেখুন এইখানে যখন আপনি এই ফর্মটাকে সাবমিট করছেন, দেখুন আপনি কিন্তু বুঝতে পারছেন না যে কোনটা আপনাকে দিতেই হবে। আপনি কিন্তু যে কোনো একটা ভ্যালু না দিয়েই আপনি সাবমিটে প্রেস করতে পারেন। ঠিক আছে, আর এটা কিন্তু কাজ করছে। কিন্তু আপনি যদি এমন করতে চান যে না আপনাকে এই ভ্যালুটা দিতেই হবে, ঠিক আছে, আর সাথে সাথে এই ভ্যালুটাও দিতে হবে, এরকম যদি তাহলে আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে HTML5 এর মধ্যে একটি অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে রিকোয়ার্ড। তাই আপনি কোন ফিল্ডটাকে রিকোয়ার্ড বা দিতেই হবে এমন করতে চান, মনে করুন আপনি এই ফিল্ডটাকে চান যে এই ফিল্ডটার মধ্যে আপনাকে ভ্যালু দিতেই হবে, আপনি এটাকে খালি রাখতে পারেন না, এরকম যদি করতে চান তাহলে আপনাকে সেই ইনপুট ট্যাগের পাশে অ্যাজ এ অ্যাট্রিবিউট হিসাবে, এটা হচ্ছে এমটি অ্যাট্রিবিউট। ঠিক আছে, আপনাকে লিখতে হবে রিকোয়ার্ড, আর QUIRED। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা অ্যাট্রিবিউটের শুরু রয়েছে, শেষ রয়েছে, এগুলো একটা ফুল অ্যাট্রিবিউট, কিন্তু এটা দেখুন কোনো শুরু নেই, শেষ নেই, শুধু নিজেই রয়েছে, শুধু নামটা রয়েছে, অ্যাট্রিবিউটের নেম রয়েছে বাট ভ্যালু নেই। তাই এটা একটা এমটি অ্যাট্রিবিউট, জাস্ট এটা রিকোয়ার্ড লিখে দিন, ব্যাস এটাকে সেভ করুন। সেভ করার পরে আপনি যখনই এইখানে আসবেন, আসার পর যখন কন্ট্রোল F5 প্রেস করবেন, এবার আপনি সাবমিট করতে চান তো দেখুন সাবমিট হচ্ছে না, আপনাকে দেখুন এখানে কিন্তু রেড মার্ক হয়ে রয়েছে। আর আপনি যখনই এখানে যাচ্ছেন, যখন আপনি সাবমিটে ক্লিক করছেন, দেখুন এখানটাতে পুরো রেড মার্ক হয়ে রয়েছে, আর এখানটাতে রয়েছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। বলুন তো এই যে আমি যখন এখানে হোভার করছি আর এই যে লেখাটা আসছে, এটা কিসের মাধ্যমে আসছে, আর এটাকে বলা হয় টুল টিপ। ঠিক আছে, টুল টিপের মতো কাজ করছে। তাই দেখুন এখন কিন্তু আপনাকে এটা দিতেই হবে, এটা দেওয়া ছাড়া কিন্তু আপনি ফার্দার এগোতে পারবেন না। তো এখানে ক্লিক করলাম, দেখছি যে এখানে আমাকে দেখুন কার্সারটা অটোমেটিক্যালি এখানে ব্লিঙ্ক হচ্ছে, কারণ এটা রিকোয়ার্ড হয়ে রয়েছে। আর দেখুন এটা HTML5 এর মাধ্যমে জিনিসটা করে, HTML5 ইনবিল্ড এটা করে। পরবর্তীকালে যখন আমরা jQuery শিখবো বা jQuery বিভিন্ন প্লাগইনগুলো শিখবো, তখন দেখবো অটোমেটিক্যালি কিভাবে আমরা নিজেরা এভাবে বলে দিতে পারি যে এই ফিল্ডটা রিকোয়ার্ড হবে, আর যদি তুমি ফিল্ডটা না দাও তাহলে করসপন্ডিং এরর মেসেজটা কি দেখাবে যে প্লিজ এন্টার ইউর ফার্স্ট নেম।
এখানটাতে নিচে দেখাবে, এরকমভাবে আমরা বলে দিতে পারি। সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও হতে পারে, কোড জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, আর পাশাপাশি আপনার যেটা jQuery প্লাগইন থাকে বিভিন্ন রকমের, সেগুলো দিয়েও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিভাবে HTML এর মাধ্যমে কোনো জাভাস্ক্রিপ্ট না লিখে জাস্ট আমি কোনো কিছুকে রিকোয়ার্ড বা ম্যান্ডেটরি করতে পারি, এটার জন্য সেটা দেখানো। তো দেখুন আমি এটাকে রিকোয়ার্ড করে দিয়েছি, সেটা বোঝানোর জন্য আমরা কি করবো, এই ফার্স্ট নেমের পাশে একটা স্টার মার্ক করে দেবো। আপনারা এটা বিভিন্ন জায়গাতে দেখতে পারবেন। তো দেখুন এই ফার্স্ট নেম যেখানটাতে লেবেলটা রয়েছে তার পাশে আমি এখানটাতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে স্টার লিখে দিলাম, সেভ। তো এই অবস্থায় আমরা যখন এখানে আসবো, আসার পরে যখন কন্ট্রোল F5 প্রেস করবো, দেখুন এখন খুব ভালোভাবে বুঝতে পারছি স্টার মার্ক মানে আমরা জানি এটা ম্যান্ডেটরি হবে। তো এই অবস্থায় আমি যখন সাবমিটে ক্লিক করতে যাবো কোনো কিছু ভ্যালু না দিয়ে, দেখুন এখানটাতে চলে আসছে প্লিজ ফিল দিস ফিল্ড, ঠিক আছে, ব্যাস খুবই সুন্দর, তাই না? এবার যখনই আপনি কোনো একটা ভ্যালু দিন, সাবমিটে ক্লিক করুন, দেখুন এটা কিন্তু আর কোনো রকম কোনো এরর দেয়নি, তাই না? বেশ খুবই ভালো। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আপনার এই রিকোয়ার্ড বলে অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে হয়। খুবই ইউজফুল এটা, যদি আপনি শুধুমাত্র HTML এর মাধ্যমে ভ্যালিডেট করতে চান আপনার ফর্মটাকে, ঠিক আছে? তো দেখুন ঠিক নেমের মতো আমি চাইছি এই অপশনটাও ম্যান্ডেটরি হোক, এটাও ম্যান্ডেটরি হোক, এটাও ম্যান্ডেটরি হোক। তার জন্য আমাকে কি করতে হবে? কিছুই না, শুধুমাত্র প্রত্যেকটি ওই ফর্ম এলিমেন্টের মধ্যে, অর্থাৎ এটা তো আমরা ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট ছিল, এবার আপনি যদি চান যে এই সিলেক্টটাকে আপনি ম্যান্ডেটরি বা রিকোয়ার্ড করবেন, তাহলে কি করতে হবে? আপনাকে জাস্ট এই সিলেক্ট ট্যাগের মধ্যে এই একবারে লাস্টের দিকে বা যে কোনো জায়গাতে আপনাকে এই রিকোয়ার্ড বলে অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে হবে। ঠিক সেরকমভাবে দেখুন আমি একটা করে করি, তারপর আমরা কপি পেস্ট করে সবগুলোতে দিয়ে দেবো। তো এখানে সেভ করলাম, সেভ করার পর এখানে রিফ্রেশে প্রেস করলাম বা কন্ট্রোল F5 প্রেস করে নেবেন একবার। এই অবস্থা আমরা সাবমিটে ক্লিক করি, দেখি দেখুন এইখানটাতে দেখুন দুখানা অপশন কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে, তাই না? তার মানে আমাকে এটাও দিতে হবে। এবার আমি এটা দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলাম, দেখুন এখন বলছে যে তুমি এটা তো দিয়েছো, এবার এটা দিতে হবে, কারণ এটাও ম্যান্ডেটরি। তো এখানে আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি সাবমিট করতে পারবেন, তাই না? তাহলে এটাও আমাদের ম্যান্ডেটরি হয়ে গেছে। তাই পাশাপাশি আমরা কি করব, এটাকেও তাহলে এরকমভাবে দিয়ে দিই, এই স্টার মার্কটা এখানে দিয়ে দিই, যাতে ইউজাররা বুঝতে পারেন যে এখানে আমাকে আপনার ভ্যালুটা দিতেই হবে, তাই না? ব্যাস এখানে দিয়ে দিলাম। ঠিক সেরকমভাবে একই রকমভাবে যে সমস্ত ট্যাগগুলোকে বা যে সমস্ত ফর্ম এলিমেন্টগুলোকে আপনি ম্যান্ডেটরি বা রিকোয়ার্ড করতে চাচ্ছেন, তাদের মধ্যে জাস্ট আপনি কিছুই না, আপনাকে এই রিকোয়ার্ড বলে অ্যাট্রিবিউটটা তাদের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেখুন আমরা এটাকেও রিকোয়ার্ড করতে চাইছি, তার জন্য আমরা কি করব, আমরা প্রথমেই লেবেলের মধ্যে স্টার মার্কটা দিয়ে দিই, ঠিক আছে? তারপরে এই যে সিলেক্টের মধ্যে আপনারা জাস্ট এই রিকোয়ার্ড বলে অপশনটা ফেলে দিন, ঠিক আছে? আর ঠিক তারপরে এটার ক্ষেত্রেও তাই, দেখুন গিভ ইওর কমেন্ট, তাই তো এই কমেন্টটাকেও আমি রিকোয়ার্ড করতে চাইছি, তাই কমেন্টের পরেও আপনি জাস্ট লেবেলের মধ্যে স্টার বসিয়ে দিন, যাতে ইউজার বুঝতে পারে। আর পাশাপাশি যেই ট্যাগটার জন্য আপনার ফর্ম এলিমেন্টটা তৈরি হয়েছে, অর্থাৎ দেখুন এখানটা টেক্সট এরিয়ার জন্যই তো আপনার এই জিনিসটা তৈরি হয়েছে, তাই সেই জিনিসটার মধ্যে অর্থাৎ সেই ট্যাগটার মধ্যে আপনি এই অ্যাট্রিবিউটটাকে দিয়ে দিন, রিকোয়ার্ড, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? আপনার যত যে সমস্ত ট্যাগ আপনি রিকোয়ার্ড করতে চাইছেন সেই ট্যাগের মধ্যে অ্যাজ এ অ্যাট্রিবিউট আপনি রিকোয়ার্ডকে দিয়ে দিন, সাথে সাথে সেটা ম্যান্ডেটরি হয়ে যাবে। তো এই অবস্থা আমি এটাকে সেভ করলাম, সেভ করার পর এখানে কন্ট্রোল F5 প্রেস করবো একবার, দেখুন এখন সবগুলো রিকোয়ার্ড হয়ে গেছে, দেখি তো হয় কিনা। সাবমিটে ক্লিক করুন, দেখুন সবগুলো রেড মার্ক হয়ে গেছে, মানে এগুলো সব রিকোয়ার্ড, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ঠিক আছে? এটা দিলাম, এই যে এটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে ধরুন এটা চুজ করলাম, তারপরে এটা চুজ করলাম, এবার এটাকে বাদ দিয়ে দিলাম, যার পরে সাবমিটে ক্লিক করলাম। দেখুন এখন বলছে যে আপনি সবগুলো তো দিয়েছেন কিন্তু এটা দেননি, তাই এখানে আপনাকে কমেন্ট দিতে হবে, ঠিক আছে? কমেন্ট করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম, দেখুন এবার সাবমিট হয়ে গেল, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং, তাই না? আশা করি আপনাদের খুবই ভালো লাগলো এই রিকোয়ার্ড বলে অ্যাট্রিবিউটটাকে। তো দেখুন কি বুঝতে পারলেন যে কিভাবে আমরা কোনো কিছুকে ম্যান্ডেটরি বা রিকোয়ার্ড করতে পারি। তো দেখুন এর পরের অ্যাট্রিবিউটের জন্য আমরা একটা কাজ করি, আমরা ফার্স্ট নেমের মতোই আমরা লাস্ট নেমকে তৈরি করি, ঠিক আছে? তো এটার জন্য আমরা এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এখানটাতে আমি দিয়ে দেবো হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? আর দেখুন এই যত জায়গায় এই এফ নেম রয়েছে সেগুলোকে আমরা জাস্ট চেঞ্জ করে এল নেম করে দেবো, ঠিক আছে? তো দেখুন এটাকে সিলেক্ট করলাম, দেখুন এটাকে সিলেক্ট করলাম ডবল ক্লিকের মাধ্যমে, দেখুন এটা সিলেক্ট হয়ে গেল। পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে এফ নেম এই তিনটেকে চেঞ্জ করতে হবে, তাই তো? দেখুন এবার যখনই আমি কোনো কিছুকে সিলেক্ট করব, অর্থাৎ কোনো একটা নামের উপর যেরকম ডবল ক্লিক করলাম এটা সিলেক্ট হয়ে গেল, বা আপনি এরকমভাবেও সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট হয়ে গেল। তো এরপরে আপনি যদি এই তিনটেকে একসঙ্গে সিলেক্ট করতে চান তাহলে কী করবেন, কন্ট্রোল বাটনটাকে প্রেস করে জাস্ট এগুলোতে ডাবল ক্লিক করুন। দেখুন এই মুহূর্তে কিন্তু তিনটে সিলেক্ট হয়ে গেল। কীভাবে বুঝতে পারছি, দেখুন এই কালারটা কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে আপনি সবুজ কালারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হালকা, আর এগুলো দেখুন সবুজ কালারটা কিন্তু ডিপ, মানে আর দেখুন তিনটে কার্সার কিন্তু তিন জায়গায় ব্লিঙ্ক করছে, মানে এগুলো সিলেক্ট হয়ে রয়েছে। আর যেহেতু এটা একটু ডিপ গ্রিন তাই এটা কিন্তু সিলেক্টেড অবস্থায় রয়েছে। তাই দেখুন এই অবস্থা যখন আমি এটাকে ব্যাকস্পেস প্রেস করবো, দেখুন সবগুলো একসঙ্গে মুছে গেল, ঠিক আছে? এবার আপনি এখানটাতে এল নেম দিয়ে দিন, দেখুন তিনটে জায়গায় একসঙ্গে এল নেম পড়ে যাচ্ছে, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং। তো আপনারা এগুলো ট্রাই করবেন, ঠিক আছে? এগুলো ট্রাই করতে করতে আপনাদের দেখবেন এগুলো সব ইউজ টু হয়ে গেছে, তাই পরবর্তীকালে আপনাদের কোডিংগুলো খুব ফাস্ট হয়ে যাবে। বেশ, আমরা এটাকে সেভ করলাম, দেখুন সমস্ত জায়গাতে একসাথে এল নেম হয়ে গেছে। আমরা আরেকবার দেখে নিই যে হ্যাঁ এটা এল নেম হবে, এটা লাস্ট নেম হবে, আর এগুলো এল নেম, ঠিক আছে? বেশ, এটাকে সেভ করলাম, সেভ করার পরে আমরা ফর্মে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখানে এল নেম চলে এসছে,
ঠিক আছে। তো এখানে আমাদের রিকোয়ার্ড নিয়ে কাজ করব না, যেহেতু আমরা আগে দেখে নিয়েছি রিকোয়ার্ডটা, তাই আমি এখান থেকে রিকোয়ার্ডটাকে সরিয়ে দিলাম। আর থাকলেও কোনো সমস্যা নেই, থাকুক, সমস্যা নেই। তো এইবার আমরা HTML এর আরেকটি অ্যাট্রিবিউট বা ফর্মের আরেকটি অ্যাট্রিবিউট রিড অনলিকে নিয়ে কাজ করব। ঠিক আছে, রিড অনলি মানেটা কি? ধরুন আপনি এইখানে কোনো একটা বক্স রাখতে চাইছেন, দেখুন আমাদের এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু আপনি লিখতে পারছেন, তাই না? দেখুন লিখতে পারছেন, কিন্তু আপনি যদি এমন একটি জিনিস চান যে যেখানটাতে এরকম একটি লেখা থাকবে, লেখা কিন্তু প্লেস হোল্ডার নয়, কিন্তু প্লেস হোল্ডার জিনিসটা কিরকম হয় দেখুন, প্লেস হোল্ডার জিনিসটা হয় হচ্ছে এরকম। আমি এফ নেমের মধ্যে একটি প্লেস হোল্ডার দিলাম, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, যেটা আপনারা আগের দিনই দেখেছেন। প্লেস হোল্ডার একটি অ্যাট্রিবিউট, তাই দেখুন প্লেস হোল্ডার দিয়ে দিলাম। প্লেস হোল্ডার মানে জানান দেওয়া ইউজারকে যে আপনি এখানটাতে কী ধরনের টেক্সট বা ভ্যালু দিতে পারেন। তো এখানটাতে দিয়ে দেবো যে এন্টার ইওর নেম, এন্টার ইওর, বা এখানটাতে ইওর ফার্স্ট নেম দিয়ে দিই, শুধু ইওর ফার্স্ট নেম। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো এই অবস্থায় আমি এখানে যাব, যাওয়ার পরে কন্ট্রোল F5 প্রেস করলাম। দেখুন এটা পুরো হালকা অবস্থাতে রয়েছে, তাই না? আর এটা কিন্তু কোনো ভ্যালু নয়, এটা কিন্তু এই ইনপুট বক্সের ভ্যালু নয়, এটা জাস্ট প্লেস হোল্ডার, ইউজারকে জানান দেওয়া। অর্থাৎ আমি লেবেলের মাধ্যমেও জানান দিতে পারি, আবার প্লেস হোল্ডারের মাধ্যমেও জানান দিতে পারি। এবার যেই মুহূর্তে আপনি এখানে কোনো একটা লেখা শুরু করবেন, সেই মুহূর্তে কিন্তু প্লেস হোল্ডারটা চলে যাবে। ব্যাস, তার মানে এইগুলো হচ্ছে ভ্যালু। এই যে এই DDSS যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভ্যালু। কার ভ্যালু? এই টেক্সট বক্সের ভ্যালু। আর যখন কোনো ভ্যালু না থাকবে এই টেক্সট বক্সের, এটা কি? এটা হচ্ছে প্লেস হোল্ডার। ঠিক আছে, আর যখন এরকম একটা টাইপ করছেন তখন হচ্ছে ভ্যালু। এবার বাই ডিফল্ট আমি চাইছি যে এটার মধ্যে কোনো একটা ভ্যালু থাকবে, মানে প্রতিটা সময় কি হয়, যখন আপনি রিফ্রেশ করেন আপনাকে ভ্যালু দিতে হয়, তাই না? এই যে সব কিছু ব্ল্যাঙ্ক থাকে, আপনাকে ভ্যালু দিতে হয়, তখন এটা হয়ে গেল এটার ভ্যালু। কিন্তু আমি চাইছি যখনই ইউজার রিফ্রেশ করবে তখন বাই ডিফল্ট এখানে একটা এরকম একটা ভ্যালু থাকবে, আমাকে টাইপ করতে হবে না। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আপনাকে, যদি আপনি ইনিশিয়ালি কোনো কিছুর মধ্যে একটা ভ্যালু দিয়ে রাখতে চান, তাহলে সেটা আপনাকে ভ্যালু বলে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে দিয়ে রাখতে হবে। যেরকম দেখুন এই লাস্ট নেমের মধ্যে আমি চাইছি যে যখনই আমি রিফ্রেশ করব বা যখনই আমি প্রথম এই ফর্মটার মধ্যে আসবো, লাস্ট নেমের মধ্যে অলরেডি একটা নাম থাকবে ভ্যালু হিসাবে, প্লেস হোল্ডার নয়, কিন্তু প্লেস হোল্ডার আলাদা জিনিস, আমি কিছুক্ষণ আগেই বলেছি। তো ভ্যালু হিসাবে আপনি যদি লাস্ট নেমের মধ্যে একটা ভ্যালু রাখতে চান, তাহলে আপনাকে এখানে এই ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে জিনিসটাকে দিতে হবে। তো আমি এখানটা দিয়ে দেবো ভ্যালু ইকুয়াল টু যেটা আপনি দিতে চান, সাপোজ ABCD দিয়ে দিলাম আমি এখানে। ঠিক আছে, তাহলে দেখুন এই অবস্থায় যখন আমি এটাকে সেভ করে এখানে গিয়ে যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন অটোমেটিক্যালি কিন্তু এর মধ্যে ABCDটা রয়ে গেছে, আর কোনো কিছুর মধ্যে কিন্তু ইনিশিয়ালি কোনো ভ্যালু নেই। কিন্তু যেহেতু আমি এই লাস্ট নেমের মধ্যে ভ্যালু ইকুয়াল টুটা দিয়ে রেখেছি, তাই যেটা আমি এখানে দিয়ে রেখেছি সেটাই কিন্তু অলরেডি এখানটাতে এক্সিস্ট করছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করবে PHP-তে। ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তো দেখুন যদি আপনি চান যে যখনই আপনি কোনোবার রিফ্রেশ করবেন তখন অটোমেটিক্যালি এখানে কোনো একটা ভ্যালু দেখানো অবস্থায় থাকবে, তখন আপনাকে কি ব্যবহার করতে হবে? ভ্যালু বলে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। পাশাপাশি যেটা আপনি দেখাতে চান সেটাকে ভ্যালু হিসাবে দিয়ে দিতে হবে। বেশ, কিন্তু এখানে একটি সমস্যা দেখুন, এটা তো আপনি বুঝে গেলেন যে কিভাবে আপনি একটা ভ্যালুকে ইনিশিয়ালি দেখাতে পারবেন। তো এইখানে এই ভ্যালুটা কিন্তু যখনই আপনি রিফ্রেশ করলেন, আপনি এখানটাতে অ্যাডও করতে পারেন কোনো কিছু, আবার পুরোটুকুকে রিমুভও করতে পারেন, তাই না? এটা একটা জিনিস। তাই যখনই আপনি কন্ট্রোল F5 করবেন, ভ্যালু তো এখানে থাকলো, কিন্তু আপনি এই ভ্যালুটাকে কিন্তু রিমুভও করতে পারেন, আবার এটার সাথে কোনো কিছু অ্যাডও করতে পারেন। কিন্তু আপনি যদি এমন চান যে না, আপনার ইনিশিয়াল যে ভ্যালুটা এখানটাতে দেখাচ্ছে সেই ভ্যালুটা ইউজার শুধুমাত্র দেখতে পারবে, বাট এটার সঙ্গে কোনো কিছু অ্যাড করা বা এইটাকে ডিলিট করা কোনো কিছু করতে পারবে না, তার জন্য কি করতে হবে? তার জন্য ফিল্ডটাকে রিড অনলি করে দিতে হবে, যে ইউজার তুমি শুধুমাত্র এটাকে পড়তে পারবে, তুমি এটাকে কোনো কিছু অ্যাড করতে পারবে না বা এই লেখাটাকে ডিলিট করতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে কিচ্ছু করতে হবে না, ঠিক ওই রিকোয়ার্ডের মতোই আপনি যেই ফিল্ডটাকে বা যেই আপনার টেক্সট ফিল্ডটাকে আপনি রিড অনলি করতে চান, আমি এই ক্ষেত্রে আমি এই লাস্ট নেমটাকে করতে চাইছি, ঠিক এই রিকোয়ার্ডের মতোই আপনাকে এখানটাতে রিড অনলি বলে আরেকটা এমটি অ্যাট্রিবিউট আছে, সেটা দিয়ে দিতে হবে। তাই আমি করে দিলাম রিড অনলি। দেখুন এটাও কিন্তু এমটি অ্যাট্রিবিউট। তাই কন্ট্রোল এস করে সেভ করলাম, এখানে আসবো, অবশ্যই কন্ট্রোল F5 প্রেস করবেন, কন্ট্রোল F5 করলাম। দেখুন এবার ABCD দেখতে পাচ্ছি, চলুন তো এখানে কিছু এবার লিখি। লিখতে পাচ্ছেন না? দেখুন এখানে থাকলে কিন্তু কার্সার ব্লিঙ্ক করছে, এখানে কি আপনি ক্লিক করে কার্সার ব্লিঙ্ক করছে না? আপনি কিচ্ছু লিখতে পারছেন না, ইভেন আপনি এটাকে ডিলিটও করতে পারছেন না। তার মানে এটার ভ্যালুটা ইউজার শুধুমাত্র দেখতে পারবে, আর কোনো কিছু করতে পারবে না, এটার সঙ্গে অ্যাডও কোনো কিছু করতে পারবে না, ডিলিটও কোনো কিছু করতে পারবে না, ইউজারকে জাস্ট ভিজুয়ালি দেখানোর জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে রিড অনলি প্রপার্টিটা কতটা উপযোগী। আপনি যেটা চাইবেন আপনারা কিন্তু সেটাই করতে পারবেন। তো চলুন এরপরে আমরা আরও একটি ইন্টারেস্টিং অ্যাট্রিবিউট সম্বন্ধে জানি। তো তার জন্য আমরা আবার সেম ওয়েতে এই লাস্ট নেমটাকে আরেকবার আমরা কপি পেস্ট করে নেব।
ঠিক আছে। তো এইখানে আসার পরে আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে এখানে এসে এটা করলাম, একটু স্পেস ক্রিয়েট করে দিলাম। এবার লাস্ট নেমটাকে আমি এখানটাতে করব নিক নেম, ঠিক আছে। তো এখানটাতে নিক নেম করে দিলাম। তো এখানেও সেমভাবে নিক আন্ডারস্কোর নেম হবে, বা এই ফর যেখানটাতে রয়েছে, ফর মানে হচ্ছে এই যে এইটা ধরে নিন, আমি এগুলোকে একসাথে সিলেক্ট করতে চাইছি, তাই কি করব, এটাতে ডবল ক্লিক করলাম বা কন্ট্রোলটা চিপে ফার্স্টে এটাকে সিলেক্ট করে নেবেন, ফার্স্টে এটাকে ডবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম, তারপরে কন্ট্রোল প্রেস করে বাদ এগুলোকে সিলেক্ট করুন, এটাকে দেখুন ডিফারেন্স দেখতে পারবেন। এগুলো হচ্ছে হালকা রয়েছে সবুজটা, আর এগুলো দেখুন ডিপ সবুজ রয়েছে, তার মানে হচ্ছে এটা আপনার সিলেক্টেড অবস্থায় রয়েছে। এবার এখানটাতে আপনি করে দিন নিক নেম, NICK-NAME, ঠিক আছে। এবার আমরা জানি যে ফর আর আইডিতে নিক নেম হাইফেন ঠিকঠাক আছে, কিন্তু নেমের ক্ষেত্রে আমি হাইফেন দিতে চাইছি না, আমি এইটাকে আন্ডারস্কোর দিয়ে দেবো, ঠিক আছে, ব্যাস। আর এখানে আপনারা এই রিকোয়ার্ড বলুন বা এগুলো ঠিক আছে থাকুক, কোনো সমস্যা নেই, রিড অনলি সমস্যা নেই। এটাকে আমরা সেভ করে একবার আউটপুটটা দেখে নিই। তো কন্ট্রোল F5 প্রেস করলাম, দেখুন এখানে নিকনেম চলে এসেছে। তো এখানে দেখুন এখানে ABCD আগেরটার মতো রিড অনলি চলে এসেছে। তো এই মুহূর্তে আমি রিড অনলিটাকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এটাকে বাদ দিয়ে এখানটায় সেভ করব, রিফ্রেশ প্রেস করব, কিন্তু এখানে রিড অনলি নেই, মানে আপনি এখানে অ্যাডও করতে পারবেন, আবার এটাকে রিমুভও করতে পারবেন, এরকম হয়ে গেল। তো এইবার আপনি চাইছেন যে যখন কেউ এখানটাতে রিফ্রেশ করবে তখন এইটাকে ডিসেবলড করে রাখবেন, ঠিক আছে। ডিসেবল চলুন দেখা যাক ডিসেবল করলে কি হয় আউটপুটটা। তো তারপর আমি বলবো এক্সপ্লেনেশনটা। তো কোনো একটা এলিমেন্টকে বা কোনো একটা ইনপুট বক্স বা সিলেক্ট বক্সকে ডিসেবলড করার জন্য আপনাকে জাস্ট একটা ডিসেবলড বলে একটি আপনার অ্যাট্রিবিউট রয়েছে, এমটি অ্যাট্রিবিউট, সেটাকে আপনাকে দিতে হবে। তো এখানে যেরকম সেম ওয়েতে দেখুন রিকোয়ার্ড শিখেছি, রিড অনলি শিখেছি, সেরকম ডিসেবলড বলে একটি অ্যাট্রিবিউট রয়েছে। তো আপনি এখানে লিখে দিন ডিসেবলড, BLED, ঠিক আছে। এই ডিসেবল বলে অ্যাট্রিবিউটটি লিখলাম, এখানে সেভ করলাম। সেভ করার পরে আমি যখন এখানে এসে কন্ট্রোল F5 প্রেস করব, দেখুন এইটার সঙ্গে এটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইখানটাতে দেখুন একটা কোনো কিন্তু ওই গ্রে ভাবটা নেই, অর্থাৎ এটা ডিসেবলড, আপনি বুঝতেই পাচ্ছেন। এটা রিড অনলি, কারণ এখানে আপনি ক্লিক করে কিছু লিখতে পারছেন না, ঠিক আছে। আর এটা ইউজার দেখেই বুঝতে পারবে যে এটার মধ্যে আমি ইভেন আমি ক্লিকও করার চেষ্টাও করতে পারবো না, কারণ এটা পুরো ডিসেবলড অবস্থায় রয়েছে। দেখুন গ্রে হয়ে রয়েছে, পুরোটা গ্রে ব্যাকগ্রাউন্ড হয়ে রয়েছে, মানে এটা ডিসেবলড হয়ে রয়েছে। আর দেখুন এখানে যেরকম রিড অনলিটা আপনি কি দেখুন দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ এটা হয়তো কোনো কিছুতে ব্যবহারে লাগতে পারে, কিন্তু যখনই আপনি ইউজারকে দেখাতে চাইছেন যে না এই ফিল্ডটা কিন্তু ডিসেবল, এটাকে আপনি ক্লিকও করতে পারবেন না, কোনো কিছু লিখতেও পারবেন না, কোনো কিছু ব্যবহারও করতে পারবেন না, আপনি শুধুমাত্র বাইরে থেকে একটি ভিউ করতে পারেন, বাট এটা একটা ডিসেবল ফিল্ড। তাই কোনো রকমভাবে ইউজারকে যদি আপনি বোঝাতে চান যে এই ফিল্ডটা ডিসেবলড অবস্থায় রয়েছে, তো আপনাকে এই ডিসেবল বলে অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে হবে। আর আপনি যদি চান ইউজার শুধুমাত্র রিড অনলি মোডে থাকবে কোনো একটা ফিল্ডের ভ্যালু, তাই সেটা আপনি রিড অনলি মোডে কীভাবে করতে হয়, রিড অনলি অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটা আপনি জেনে গেলেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন যে রিড অনলি মাধ্যমে আপনি এই কোনো একটা লেখাকে অ্যাজ এ রিড অনলি অবস্থায় রাখতে পারেন কোনো একটা টেক্সট ফিল্ডের মধ্যে, আর ডিসেবলডের মাধ্যমে আপনি পুরো একটি টেক্সট বক্সকেই পুরো ডিসেবল করে দিতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এই অ্যাট্রিবিউটগুলোকে বুঝতে পেরেছেন। তো দেখুন এই পরের অ্যাট্রিবিউটটা জানার জন্য আমরা আবার সেমভাবে এটাকে কপি করে এখানে পেস্ট করি, আর এখানটাতে দিয়ে দিলাম পেট নেম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর ঠিক সেম ওয়েতে আপনি এখানটাতে এই নিকের জায়গাটাতে জাস্ট আপনি যত জায়গাতে নিক রয়েছে নিক নেম এটাকে সিলেক্ট করুন। দেখুন এই দুখানা জায়গাতে রয়েছে, সিলেক্ট করলাম যেভাবে করে, এখানটাতে PET দিয়ে দিলাম। আর ঠিক সেম ওয়েতে এখানেও আপনাকে চেঞ্জ করতে হবে PET, ঠিক আছে, বেশ। তো এবার এটাকে আমরা সেভ করার পরে এখান থেকে আমরা ডিসেবল বলে অ্যাট্রিবিউটটাকে সরিয়ে দিই, এটা আমাদের লাগবে না। আর পাশাপাশি আমরা এখান থেকে রিড অনলিটাও নেই, ঠিক আছে, শুধু রিকোয়ার্ড রয়েছে আর শুধু ভ্যালুবল অ্যাট্রিবিউটটা রয়েছে, সমস্যা নেই। আমরা এটাকে সেভ করবো, সেভ করার পরে রিফ্রেশ প্রেস করবো, দেখবো এখানে পেট নেম চলে এসেছে। এবার আপনি ইনিশিয়ালি ভ্যালুটা রয়েছে, আপনি ইনিশিয়ালি ভ্যালুটাও এখান থেকে তুলে দিন, সমস্যা নেই, আপনি কারণ এটা আমাদের লাগবে না, আমরা অলরেডি এগুলো সম্বন্ধে জানি। রিফ্রেশ করলাম, তো এখানে আমাদের পেট নেম দিতে পারি সমস্ত কিছু। তো এইবার একটা জিনিস দেখুন, এইখানে যখন আপনি কোনো রকম কোনো লেখা শুরু করেন তখন এমনও রিকোয়ারমেন্ট আসতে পারে যে আপনি টোটাল এতগুলো ক্যারেক্টারই লিখতে পারবেন, যেরকম 5টা বা 10টা এরকম থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি চাইছেন যে যখনই ওর 12খানা বা 5খানা যখন লেখা হয়ে যাবে অটোমেটিক্যালি ও লিখতে পারবে না, ঠিক আছে। তো সেটা করার জন্য কি দেখুন আমি এখানটাতে ধরুন 5খানা রয়েছে, কিন্তু আমি এখানে কিন্তু 5খানার বেশি দিতে পারছি, 1 2 3 4 5, দেখুন 5খানার বেশি 6 7 8 9 10 এরকম হয়েই যাচ্ছে। কিন্তু আপনি যদি চান যে না 5খানার উপরেও কোনো কিছু দিতে পারবে না, ও চাইলেও দিতে পারবে না, তার জন্য আপনাকে কি করতে হবে, একটি অ্যাট্রিবিউট আছে ম্যাক্স লেন্থ বলে, সেটাকে আপনাকে দিতে হবে এখানে। তাই ম্যাক্স লেন্থ
ম্যাক্স লেন্থ ইকুয়াল টু আপনি কতখানা লেটার এখানে দেখাতে চান বা কতগুলো ক্যারেক্টার ওখানটাতে শো করতে চান বা ম্যাক্সিমাম কতগুলো ক্যারেক্টারও দিতে পারবে এটা বলতে চান, সেটা আপনাকে বলে দিতে হবে। আমি দিলাম এখানে 6, ঠিক আছে, তার মানে 6টা ক্যারেক্টারের বেশিও দিতে পারবে না। তো দেখুন এখানে সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম, করার পরে দেখি তো 1 2 3 4 5 6, দেখুন আর দিতে পারছে না, আর কিন্তু পড়ছে না কিছু, ঠিক আছে, আর কিছু দিতে পারবে না। তাই এভাবে যদি আপনি চান কোনো একটা টেক্সট বক্সের জন্য যে আপনি শুধুমাত্র একটা ভ্যালুই দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না, তো তার জন্য আপনাকে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, এই ম্যাক্স লেন্থ বলে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। আর তার ভ্যালু হিসাবে দিতে হবে যে টোটাল কতগুলো ক্যারেক্টার আপনি ইউজারকে দেওয়াতে চাইছেন বা ইউজার কতগুলো ক্যারেক্টার ম্যাক্সিমাম দিতে পারবে সেটা বলে দিতে চাইছেন, সেটা আপনাকে ভ্যালুর মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটটা কী কাজ করে। একটি ফর্মের মধ্যে যদি আপনি কোনো ইউজারের কাছ থেকে কোনো কালার নিতে চান বা কোনো আপনি চাইছেন যে ইউজার কোনো একটা কালার চুজ করুক, তো তার জন্য HTML5-এ খুব সুন্দর একটি ইনপুট টাইপ রয়েছে যার নাম হচ্ছে কালার, ঠিক আছে। তো চলুন দেখা যাক সেটি কীভাবে করতে হয়। তো আমরা এখানে আপনার লিখে দিলাম যে প্লিজ চুজ ইউর কালার, চুজ ইউর কালার, চুজ ইউর কালার, ঠিক আছে। তো এটাকে আমরা রিমুভ করে দিলাম। তো এইখানটাতে আমরা দেবো ঠিক সেরকমভাবেই ইনপুট, যেরকম টাইপ ইকুয়াল টু আপনারা টেক্সট দিতেন, ইনপুট টাইপ ইকুয়াল টু যেরকম টেক্সট দিতেন, তো কালারের জন্য টাইপ ইকুয়াল টু টেক্সট না দিয়ে আপনাকে দিতে হবে কালার। আর পরেরগুলো সেম, যেরকম নেম ইকুয়াল টু আমি দিয়ে দেবো কালার, বা দিয়ে দেবো ধরুন নেম ইকুয়াল টু ফ্যাফ কালার, ঠিক আছে। আর এখানটাতে আইডি ইকুয়াল টু দিয়ে দিলাম আইডি ইকুয়াল টু ফ্যাফ কালার, ব্যাস। সেভ করব, সেভ করার পর যখন আমরা এখানে রিফ্রেশ করব, আর যথারীতি আপনারা এখানে একটু বিয়ার দিয়ে দিন, যেরকম বাকি সবগুলোতে ছিল। এই যে এই দুখানা বিয়ার আমি এখানটাতে অ্যাড করে দিলাম, ব্যাস সেভ। তো আমি এইখানে যাব, যাওয়ার পরে রিফ্রেশ প্রেস করব, দেখুন একটা কালারের অপশান চলে এসেছে, তাই না। এখানে আপনি ক্লিক করবেন, আপনার কাছে একটি কালার প্যালেট খুলে যাবে। তো এখান থেকে আপনি দেখুন যে কোনো কালার এখান থেকে চুজ করতে পারছেন। তো দেখুন আপনি যদি ব্ল্যাক কালার ছাড়া অন্য একটা কালার চুজ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করলাম, আপনি যে কোনো একটা কালার চুজ করুন। এবার এখান থেকে স্লাইডারটাকে দেখুন ব্ল্যাকের থেকে আপনি অন্য একটা জায়গায় নিয়ে গেলেন, ব্যাস দেখুন এটা গ্রিন হয়ে গেল। আপনি যখন ওকেতে প্রেস করবেন দেখুন এখন ওই কালারটা চুজ হয়ে গেল। তো পরবর্তীকালে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন তখন এই কালারটাই আপনার ওয়েব সার্ভারে যাবে, আপনি সেটাকে নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এটি খুবই একটি ইউজফুল জিনিস। তো চলুন আমরা আরেকটি ট্যাগ সম্বন্ধে দেখি, তার জন্য আমরা এটাকে পুরোপুরিভাবে কপি করি। কপি করার পরে এখানটাতে Ctrl+V করে দিই, এখানটাতে চুজ ইওর কালারের জায়গায় এখানটাতে দিয়ে দিলাম চুজ এ ডেট, এরকম করে দিলাম, ঠিক আছে। তো এখানটাতে ফর এর মধ্যে আপনি দিয়ে দিলেন ডিওবি দিয়ে দিলাম, সাপোজ ডিওবি, ঠিক আছে। তো এখানটাতে ডিওবি দিলাম। তো ফরের মধ্যে এইখানেও আপনার আইডির মধ্যে ডিওবি থাকবে আর এখানটাতেও ডিওবি থাকবে। এবার আপনার ডেট অফ বার্থের জন্য আপনি কি করবেন, এখানটাতে টাইপ ইকুয়াল টু HTML5-এ খুব সুন্দর একটি ইনপুট টাইপ রয়েছে যার নাম হচ্ছে ডেট, ঠিক আছে। তো এখানে টাইপ ইকুয়াল টু ডেট দিলাম, ডেট দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে যখন আমি Ctrl+F5 প্রেস করব, দেখুন একটি ডেটের অপশান এসছে। যেই মুহূর্তে আপনি এখানে ক্লিক করবেন দেখুন একটি আপনার কাছে ডেট পিকার চলে আসলো, মানে এখান থেকে আপনি ডেট চুজ করতে পারবেন। সাপোজ আমি এই ডেটটা চুজ করলাম, দেখুন এটা চুজ হয়ে গেল। আপনি ক্লিক করে এই যে এখান থেকে আপনি বিভিন্ন অপশানগুলো চুজ করতে পারবেন। তো দেখুন আপনারা এই ডেট পিকার থেকে যে কোনো ডেটকে চুজ করতে পারেন, ঠিক আছে। আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, ইয়ারটা চেঞ্জ করতে পারেন, মান্থ চেঞ্জ করতে পারেন, পাশাপাশি আপনারা কোন ডেট চুজ করবেন সেটা এখান থেকে ডেটটা চুজ করতে পারেন। তো এই সমস্ত ডেট পিকার আমরা HTML এর শুধুমাত্র যদি আপনি চান যে HTML এরকম টাইপ ইকুয়াল টু ডেট দিয়ে ইউজ করবেন, করতে পারেন। আর পরবর্তীকালে আমরা দেখবো যে এই সমস্ত ডেট পিকারগুলো কীভাবে আমরা jQuery প্লাগইনের মাধ্যমে এই ডেট পিকারগুলো আনবো এবং সেটিকে কাস্টমাইজও করা যাবে, ঠিক আছে। তো খুবই ইন্টারেস্টিং হবে সেই জিনিসগুলো যখন আমরা ডেট পিকার আনা শিখবো, ফর্ম ভ্যালিডেশন শিখবো jQuery-তে, সমস্ত কিছু। তো আপাতত বুঝতে পারলেন যে কিভাবে একটি ডেটকে আপনি আনতে পারেন। এরকমভাবে HTML5-এ অনেক আপনার ইনপুট টাইপ রয়েছে। তো দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ট্যাগগুলো রিকোয়ার্ড আপনাকে কিন্তু সেগুলো ম্যান্ডেটরি ফিল করতেই হবে। এবার যদি আমি এখানে সাবমিটে ক্লিক করি দেখুন সবগুলো রেড হয়ে রয়েছে, কারণ কি এগুলো সব একটা ম্যান্ডেটরি ফিল্ড, আপনাকে এখানে ভ্যালু দিতেই হবে, তাই তো। এইবার আরেকটা জিনিস আমরা দেখি যে ধরুন আপনার কাছে সমস্ত কিছু এরকম ভ্যালিডেট রয়েছে, কিন্তু আপনি চাইছেন না যে কোনো কিছুর মধ্যে আপনার এরকম ভ্যালিডেট হোক বা অটোমেটিক্যালি HTML5-এ রিকোয়ার্ড দেওয়ার সাথে সাথে যে কাজটা হয় আপনি চাইছেন না সেটা হোক। তাহলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে থেকে আপনাকে ওই রিকোয়ার্ড বলে অ্যাট্রিবিউটটাকে সরাতে হবে, তাই না। কারণ আপনাকে এখানে যেতে হবে, এটার মধ্যে রিকোয়ার্ড বলে একটি অ্যাট্রিবিউট রয়েছে সেটাকে সরাতে হবে, সবগুলোর মধ্যে সরাতে হবে। কিন্তু আপনি ওয়ান টাইম সলিউশন যদি চান যে আপনি একটা জিনিস লিখবেন সাথে সাথে সবগুলো আপনার এই রিকোয়ার্ড আর কাজই করবে না, সেটার জন্য আপনাকে এই ফর্ম ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট লিখতে হবে নো ভ্যালিডেট, ঠিক আছে, নো ভ্যালিডেট, এটুকু লিখে দিন।
মানে হচ্ছে এই ফর্মটা কোনো কিছু ভ্যালিডেট করবে না। যদি এর মধ্যে এই ফর্মের ভিতরে কোনো রকম কোনো রিকোয়ার্ড এলিমেন্ট থেকেও থাকে, তবুও ফর্মটা কোনো কিছুকে ভ্যালিডেট করবে না বা কোনো কিছুকে কাজ করাবে না রিকোয়ার্ড এলিমেন্টগুলোকে। ঠিক আছে, তো নো ভ্যালিডেট করে দিলাম। কারণ দেখুন অনেক সময় কি হয়, এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু আপনি ইমেলও দিতে পারেন। ঠিক আছে, তো ইমেল দেওয়ার সাথে সাথে কি হয়, আপনি ভ্যালিড ইমেল দিয়েছেন কিনা সেটা কিন্তু ও চেক করে। যেরকম ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট রয়েছে, এটা আপনারা করে দেখবেন। ইনপুট টাইপ ইকুয়াল টু ইমেল করে দেখবেন, সেখানে কোনো রিকোয়ার্ড করার কোনো কিছু দরকার নেই। যেই মুহূর্তে আপনি ইনপুট টাইপ ইকুয়াল টু ইমেল করবেন এবং ওই টেক্সট বক্সটার মধ্যে আপনি একটা ইনভ্যালিড ইমেল দিয়ে সাবমিট করতে যাবেন, তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি একটি এরর মেসেজ আসছে যে আপনি প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল। ঠিক আছে, তাই আপনি যদি ফর্মের মধ্যে নো ভ্যালিডেট করে দেন, তাহলে ওই ইনপুট টাইপ ইকুয়াল টু ইমেল বলুন বা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট বলুন, কোনো কিছুই কাজ করবে না। চলুন দেখা যাক কীভাবে। এটিকে কন্ট্রোল এস করে সেভ করলাম। তো এখানটায় আসার পরে কন্ট্রোল F5 প্রেস করলাম, দেখুন সব আগের মতো হয়ে গেল। তো আগের বার দেখেছিলাম যে সাবমিটে ক্লিক করলে সব বক্সগুলো রেড হয়ে যাচ্ছিল, তাই না? এবার তো নো ভ্যালিডেট করেছি, চলুন তো দেখি কি হয়। এই অবস্থা সাবমিটে ক্লিক করলাম, দেখুন সাবমিট হয়ে যাচ্ছে। একটা অ্যাট্রিবিউটও কিন্তু কাজ করছে না যেগুলো আপনার রিকোয়ার্ড ছিল, তাই না? তাই দেখুন কোনো কিছুকে রিকোয়ার্ডগুলোকে না মুছেই আমি পুরো ফর্মটাকে বলে দিলাম যে তোমার মধ্যে যদি কোনো রিকোয়ার্ড থাকে, ইনপুট টাইপ ইকুয়াল টু ইমেল থাকে বা যদি কোনো ভ্যালিডেশন করা থাকে, তাহলে তুমি কোনো কিছুকে দেখো না, ফর্মটাকে কোনো রকমভাবে কোনো কিছু ভ্যালিডেট করো না। ঠিক আছে, তাই তার জন্য আমাকে কী করতে হবে, এখানে নো ভ্যালিডেট লিখে দিলাম, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে নো ভ্যালিডেট অ্যাট্রিবিউটটা ফর্ম ট্যাগের মধ্যে কী কাজ করে, তাই তো? চলুন এবার আমরা ওই ফর্মেরই আরও একটি ইন্টারেস্টিং অ্যাট্রিবিউট সম্বন্ধে জানি। আপনারা আগের পর্বেও দেখে থাকবেন, ইভেন এই পর্বেও আমি দেখাচ্ছি যে যখন দেখবেন আপনারা এই কোনো একটা ফর্মের উপরে ডাবল ক্লিক করবেন, কিছু কিছু লিস্ট চলে আসে এরকম অটো কমপ্লিট লিস্ট। এগুলো কিসের? আপনি প্রিভিয়াসলি যখন ফর্মটাকে সাবমিট করেছিলেন তখন যে সমস্ত ভ্যালুগুলো আপনি দিয়েছিলেন, তো ডবল ক্লিক করলে ওগুলো লিস্ট আপনার কাছে চলে আসে। আগেরটা তো এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে অটোমেটিক্যালি ফার্স্ট নেম লাস্ট নেমগুলো আমি চুজ করে নিয়েছিলাম ডাবল ক্লিকের মাধ্যমে। আর এখানেও দেখুন কিছুক্ষণ আগে আমি এই জিনিসগুলোকে কিন্তু সাবমিট করেছিলাম, তাই না? তাই দেখুন এগুলো এখন এই লিস্টের মধ্যে চলে আসছে, মানে এগুলো অটো কমপ্লিট হয়ে আসছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে বন্ধ করতে চাই, মানে আমি যে প্রিভিয়াসলি সাবমিট করেছি যে ভ্যালুগুলোকে, আমি যাতে ডাবল ক্লিক করলেও যাতে ওই জিনিসগুলো এখানে না আসে, সেটা আমরা করতে চাইছি। তো চলুন দেখা যাক সেটা কি করে। তো সেটিকে করার জন্য আপনি এই HTML এ যে ফর্ম এলিমেন্টটা রয়েছে বা ট্যাগটা রয়েছে, তার মধ্যে যাওয়ার পরে এখানে আপনাকে একটি অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। ঠিক আছে, যেটার নাম হচ্ছে অটো কমপ্লিট। ঠিক আছে, না এখানে ছাড়া আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি করে দেখাই ফার্স্টে। এটা আপনি শুধুমাত্র এমন নয় যে এই নো ভ্যালিডেটটা বা এই অটো কমপ্লিটটা শুধু আপনি ফর্মের মধ্যে দিতে পারেন, এই অ্যাট্রিবিউটটা আপনি যে কোনো এলিমেন্টের মধ্যে দিতে পারেন। সাপোজ এখন আমার কাছে অটো কমপ্লিট কোনটা আসছে বলুন তো? এই ফার্স্ট নেম আসছে, তাই না? তাই আমি চাইছি শুধুমাত্র ফার্স্ট নেমের অটো কমপ্লিটটা বন্ধ করতে, বাদ বাকিগুলো অটো কমপ্লিট থাকুক। তো তার জন্য আমি যদি এটাকে পুরো ফর্মের মধ্যে করে দিই, যে অটো কমপ্লিটটা যদি ফর্মের মধ্যে অফ করে দিই, তাহলে কি হবে, যে কোনো কিছুর মধ্যেই কিন্তু অটো কমপ্লিটটা আর কাজ করবে না। কিন্তু আমি যদি পার্টিকুলারলি কোনো একটা এলিমেন্টের উপরে চাই যে এই এলিমেন্টারই শুধুমাত্র অটো কমপ্লিটটা অফ থাকবে, বাদ বাকিগুলোর অন থাকবে, তো তখন শুধুমাত্র এই এলিমেন্টটার মধ্যে গিয়ে বলে দিন যে তুমি অটো কমপ্লিটটা তুমি কাজ করিও না। তো তার জন্য আমাকে কি করতে হবে, যেই এলিমেন্টটার উপরে আমি চাইছি, অর্থাৎ এই ইনপুটটার মধ্যে চাইছি, এটার মধ্যে গিয়ে আপনাকে শুধুমাত্র লিখতে হবে অটো কমপ্লিট ইকুয়াল টু একটা ভ্যালু দিবেন অফ। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। অটো কমপ্লিট ইকুয়াল টু অফ দেওয়ার পরে এটাকে সেভ করব। সেভ করার পরে আমি এখানে রিফ্রেশ করব। তো দেখুন এখানে আসার পরে যখন আপনি রিফ্রেশ করবেন, করার পরে দেখুন এখন আমি ডবল ক্লিক করছি, এখন কি আসছে না? দেখুন আর আসছে না। এখন কিন্তু আর অটো কমপ্লিটটা এই ফার্স্ট নেমের জন্য কাজ করছে না, কিন্তু অন্যান্যগুলোর জন্য কিন্তু কাজ করবে। যেমন দেখুন এখানে আমি একটা কোনো ভ্যালু দিই, এটা তো রিড অনলি হয়ে রয়েছে, সাপোজ পেট নেমে আমি একটা ভ্যালু দিলাম। আর এখানে সমস্ত কিছু যেহেতু আমি নো ভ্যালিডেট করে রেখেছি, এখন কোনো কিছু কাজ করে আমি সাবমিটে ক্লিক করলাম। করার পরে আবার একবার কন্ট্রোল F5 করলাম। দেখুন এই পেট নেমে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু অটো কমপ্লিট আসছে। তাই অটো কমপ্লিটটা শুধুমাত্র আমি অফ রেখেছি এই ফার্স্ট নেমের জন্য। এবার যদি আমি চাই যে পুরো ফর্মের মধ্যে কোনো জায়গাতে অটো কমপ্লিট কাজ করবে না, কোনো এলিমেন্টের মধ্যে অটো কমপ্লিট কাজ করবে না, তার জন্য আমাকে কি করতে হবে, এই অটো কমপ্লিট ইকুয়াল টু অফটাকে আপনার এখান থেকে সরিয়ে এনে পুরো ফর্মের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আর এটা কিন্তু নো ভ্যালিডেটের ক্ষেত্রেও তাই। আপনি যদি ফর্মের থেকে নো ভ্যালিডেটটাকে সরিয়ে এনে শুধুমাত্র আপনি কোনো একটা পার্টিকুলারলি এলিমেন্টের উপরে নিয়ে যান, তার মানে হচ্ছে কি, এইটার মধ্যে শুধুমাত্র ভ্যালিডেশন কাজ করবে না, অর্থাৎ ফার্স্ট নেমের মধ্যে শুধুমাত্র ভ্যালিডেশন কাজ করবে না, বাদ বাকিগুলোর মধ্যে কিন্তু ভ্যালিডেশন কাজ করবে। কেননা এটা এখন পুরো ফর্ম স্পেসিফিক না হয়ে একটা টাইপ স্পেসিফিক হয়ে গেছে বা একটা এলিমেন্ট স্পেসিফিক হয়ে গেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন আপনার মনে হবে যে শুধুমাত্র আমি একটা টেক্সট বক্সে শুধুমাত্র ভ্যালিডেশন হবে না, তাহলে সেখানে নো ভ্যালিডেট দেবেন। আর যদি আপনি চান যে পুরো ফর্মের কোনো জায়গাতেই ভ্যালিডেট হবে না, তখন আপনি পুরো ফর্মের মধ্যে ভ্যালিডেটটা দিয়ে দেবেন। ঠিক আছে, বেশ।
তো এবার দেখুন আমি যখনই এইখানে অটো কমপ্লিট ইকুয়াল টু অফ করলাম, করার পরে যখন সেভ করব, করার পরে এখানে এসে যখন কন্ট্রোল F5 প্রেস করব, দেখুন কোনো জায়গাতেই কিন্তু এখন অটো কমপ্লিট কাজ করবে না। যেরকম এখানে ডাবল ক্লিক করলাম, কাজ করছে না, পেট নেমে দেখি তো কাজ করছে না, দেখুন কোনো জায়গাতেই কিন্তু অটো কমপ্লিটটা কাজ করছে না, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে একটি ফর্মের মধ্যে এই নো ভ্যালিডেট বা অটো কমপ্লিট জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ কাজ করে, ঠিক আছে? তো দেখুন আজকে আমরা HTML এর খুব ইন্টারেস্টিং অ্যাট্রিবিউট সম্পর্কে, অনেকগুলো বিভিন্ন নতুন নতুন ট্যাগ সম্পর্কে জানলাম, আর কি করে ভ্যালিডেট করতে হয়, অনেক কিছু শিখেছি। তাই অবশ্যই আপনারা আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখবেন, আর দরকার হলে একবারের জায়গায় দুবার দেখবেন, আর খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন জিনিসটাকে, ঠিক আছে? আর HTML এর মধ্যে অসংখ্য আপনার আরও বিভিন্ন রকমের ট্যাগস রয়েছে, আরও অনেক অ্যাট্রিবিউটস রয়েছে, ঠিক আছে? তবে যেগুলো আপনার ফ্রিকুয়েন্টলি খুব বেশি ব্যবহার করা হয় সেগুলো আমি বর্তমানে দেখিয়ে দিয়েছি, আর পরবর্তীকালে যখন আমরা PHP শিখবো তখনও আমরা বিভিন্ন রকমের আরও অনেক নিত্য নতুন ট্যাগস নিয়ে আলোচনা করব। বাট আপাতত এইটুকুনিকের জন্য আমাদের যেগুলো শিখেছি সেগুলো যথেষ্ট রয়েছে, ঠিক আছে? তো আজকে আপনাদের এই যে আমি ক্লাসটা করালাম প্লাস গত দিনের যে ক্লাসটা করালাম, এই দুখানা মিলিয়ে আপনাদের যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা হলো আপনারা সবার প্রথমে গুগলে যাবেন, ঠিক আছে? তো চলুন আমরা গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আপনি এখানটাতে লিখবেন HTML ফর্ম, ঠিক আছে? HTML ফর্ম এই কথাটা লিখবেন। তো লেখার পরে একটা এন্টার প্রেস করবেন, করার পরে আপনি এই ইমেজেস বলে অপশানটাতে যাবেন, ঠিক আছে? ইমেজেস বলে অপশানটাতে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনারা অসংখ্য ফর্ম দেখতে পারবেন বিভিন্ন রকমের, ঠিক আছে? আপনাদেরকে কোনো ডিজাইন করতে হবে না, কোনো কালার টালার কিছু দেবেন না। আপনারা কি করবেন, আপনারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাপোজ এখান থেকে এই ফর্মগুলো দেখবেন এবং নিজেরা অ্যাজ ইট ইজ এরকম করার চেষ্টা করবেন। যেরকম আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? ফার্স্ট অফ অল ছবিটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, আপনারা অবশ্যই এটা পারবেন। দেখুন এখানে রেজিস্ট্রেশন ফর্ম বলে হেডিং রয়েছে, তারপরে ফার্স্ট নেম, পাশে এই টেক্সট বক্স, লাস্ট নেম, টেক্সট বক্স, এরকম করে প্রত্যেকটা জিনিস যেগুলো আপনাদের জানার মধ্যে থাকবে শুধু সেগুলোই আপনারা এভাবে করে যাবেন, ঠিক আছে? অন্যগুলো যেগুলো আপনাদের জানার বাইরে রয়েছে, আপনারা সেগুলো বুঝতে পারছেন না, সেগুলো করার দরকার নেই। যেগুলো আমরা ক্লাসে কমপ্লিট করেছি সেগুলো যদি এগুলোর মধ্যে থাকে শুধুমাত্র সেগুলোকেই আপনারা এভাবে তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা একটা হোক, দুটো হোক বা তিনটে হোক এভাবে ফর্ম তৈরি করে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। যেরকম ধরুন আপনি এই ফর্মটা করলেন, অন্য আরেকজনা এই ফর্মটা করলো, যে এটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমি করব। আবার অনেকে আছে একটু বড় দেখে করবেন, যেটার মধ্যে অনেকগুলো ফিল্ডস থাকবে, যেরকম হচ্ছে এইটা দেখুন অ্যাজ ইট ইজ নেম, অ্যাড্রেস, এগুলো রয়েছে, এটা রয়েছে, এই ধরনের জিনিসগুলোকে আপনারা করবেন। এখানে অসংখ্য ফর্ম রয়েছে, দেখুন আপনারা এখান থেকে সমস্ত পিকচারগুলোকে ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পরে আপনারা এইভাবে জিনিসটাকে করে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। দেখুন এখানটাতে অনেক ফিল্ড রয়েছে, এই যে এভাবে দেখুন এখানে প্লেস হোল্ডারও ইউজ করা রয়েছে। তো রিড অনলি ইউজ করবেন, যেগুলো আমরা ইউজ করে আসলাম কিছুক্ষণ আগে, রিড অনলি। তারপরে আপনার ভ্যালিডেট করবেন ফর্মগুলোকে, যে অবশ্যই ক্লিক করলে যেন আপনি একবারে ভ্যালিডেট হয়ে যায়, যে সাবমিট করতেই হবে। আর অবশ্যই যখন আপনাদের এরকম একটা ফর্ম ট্যাগ তৈরি হয়ে যাবে, যেরকমভাবে আপনি ভ্যালিডেশনটা আমি শিখিয়ে দিয়েছিলাম, যে কন্ট্রোল ইউ করে চেক করে নেবেন কোনো জায়গাতে ভুল আছে কিনা, তারপরে W3 ভ্যালিডেটরে গিয়ে চেক করবেন যে আপনার ফাইলে কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? ওই স্টেপটা মাস্ট সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে। আমি চাইবো যে আপনারা খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করুন গতকাল প্লাস আজকের পর্বটা মিলিয়ে। আর আজকের ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আজকের ক্লাসে যদি কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সাথে আপনাদের সলিউশন ওখানটাতে দিয়ে দেবো। আর পাশাপাশি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনাদের সাথে আরও অনেকে এই ভিডিও কোর্স থেকে অনেক কিছু শিখতে পারেন, ঠিক আছে? ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে শেয়ার করুন।